হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেসিক টু প্রো সিরিজ সরলরেখা অধ্যায়ের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা গতদিন লেকচার নাম্বার 1 কভার করছিলাম। লেকচার নাম্বার 1 এ আমরা মূলত ইন্টারমিডিয়েট সরলরেখা পড়ার আগে যতগুলা বেসিক জানা দরকার, যে ছোট্ট ছোট্ট জিনিসপত্র জানা দরকার, যেগুলো আমরা ক্লাস 9-10 এ শেখার কথা বা 9-10 এ শিখে আসছি কিন্তু আবার রিভাইজ করছি, অ্যান্ড হচ্ছে যে আরও আনুষঙ্গিক কিছু জিনিসপত্র আমরা দেখছিলাম। তো আমরা লেকচার নাম্বার 2 তে মূলত সরলরেখা অধ্যায় আজকে থেকেই যে কনসেপ্টগুলো আছে আজকে থেকেই শুরু হবে। তো এই জিনিসগুলো আমরা এখন দেখব। তো এর মধ্যে লেকচার নাম্বার 2 তে যে টপিকগুলো আছে আমরা প্রথমে সেই টপিকগুলো দেখে নিব, তারপর হচ্ছে সেই টপিকগুলোকে আমরা কয়টা ক্লাসে মেকআপ করব সেটা বুঝবো। তো এখানে পরের স্লাইডটা দেখো। এখানে দেখো আমি এখানে আমরা টপিক 2 সাজাইছি। টপিক 2টা মূলত স্থানাঙ্ক ব্যবস্থা, দূরত্ব এবং ঢাল, এই তিনটা জিনিস ব্যাখ্যা করে। তো এই তিনটা জিনিসের আমরা কনসেপ্ট সাজাইছি টোটাল 7টা। এই 7টা কনসেপ্টের আমরা মূলত আজকে শেষ করার চেষ্টা করব এই প্রথম 4টা, অর্থাৎ লেকচার নাম্বার 2 তে এই প্রথম 4টা আমরা শেষ করার চেষ্টা করব। এটা হচ্ছে লেকচার নাম্বার 02। এন্ড পরবর্তী যে 3টা আছে এই পরবর্তী 3টা হচ্ছে আমরা কভার করার চেষ্টা করব লেকচার নাম্বার 3 তে। তো প্রথমত আমরা কনসেপ্টগুলোর সাথে একটু পরিচিত হই। প্রথম যে কনসেপ্টটা সেটা তোমাদের বলছে যে অবস্থান। আমরা অবস্থান কিন্তু দেখছিলাম, অবস্থান কেন প্রয়োজন সেটা ভাবছিলাম। তো এখানে আমরা অবস্থান থেকে স্থানাঙ্ক ব্যবস্থায় যাব, যে কখন অবস্থান জানবো এবং অবস্থান জানতে গেলে যে স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন সেই জিনিসটা একটু দেখব। তারপরে কনসেপ্ট 2 তে বলা হয়েছে যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থা আমরা এখানে প্রথম দেখলাম। এখানে স্থানাঙ্ক ব্যবস্থার দুইটা প্রকারভেদ দেখব। সেই প্রকারভেদের প্রথমটা হচ্ছে তোমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা আমরা আগে থেকে পড়ে আসছি। অর্থাৎ আমরা 6 to 10 পর্যন্ত যতগুলো স্থানাঙ্ক ব্যবস্থায় পড়ছি সবগুলোই কিন্তু কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ছিল। তো তারপরে আমরা দেখব 2 নম্বর স্থানাঙ্ক ব্যবস্থা, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এটা আমাদের কাছে নতুন, কারণ 9-10 এটা ছিল না, বা তার আগের ক্লাসগুলোতেও এটা ছিল না। এবং তার পরবর্তীতে আমরা কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে যেতে পারি, অথবা পোলার থেকে কার্টেসীয়তে কিভাবে যেতে পারি, এই জিনিসটা একটু কভার করার চেষ্টা করব। এন্ড এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট লেভেলের ম্যাথ করব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা অনেকেই হচ্ছে যে পরের চ্যাপ্টারগুলো বা অনেক খুবই কঠিন কঠিন জিনিসগুলো নিয়ে মাথা ঘামাই, কিন্তু আমরা যখন বেসিক পয়েন্টে স্ট্রং করি না তখন দেখা যায় বিভিন্ন ভার্সিটি পরীক্ষা বলি বা বিভিন্ন বোর্ড পরীক্ষা বলি বা কম্পিটিটিভ যে কোনো পরীক্ষাই হোক, সবগুলোতে কিন্তু আমার বেসিক লেভেলটা খুব ভালোভাবে যাচাই করা হয়। তোমার কখনো দেখে না, ম্যাক্সিমাম তুমি যদি প্রশ্ন দেখো ভার্সিটি অ্যাডমিশন এক্সামে, তোমার কখনো এটা চেক করা হয় না তুমি সর্বোচ্চ কত উপরে পারো। তোমার এটা চেক করা হয় তোমার যেগুলো আছে সেগুলোর মধ্যে তুমি কত বেশি ভালো পারো। কাজেই তুমি যখন তোমার পারা জিনিসগুলোর মধ্যে ভালো করে একটা এক্সপার্টাইজ এটা আনতে পারবে না, তখন দেখবে যে ভালো ভালো জায়গায় যে তুমি ছোট ছোট প্রশ্নগুলো সলভ করতে পারতেছো না। মানে তুমি অনেক বড় বড় টাইপের ম্যাথ পারো, কিন্তু যেগুলো আসে জেনারেলি তুমি সেগুলো পারো না। আবার অনেক বড় বড় লেভেলের প্রশ্নগুলোকে অনেক ঘুরায় পেঁচায় দেওয়া হয় সাধারণত। তো এই ঘুরায় পেঁচায় প্রশ্নগুলোকে ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য এটাও কিন্তু আমাদের দরকার যে আমরা ছোট ছোট জিনিসগুলোকে বেশ ভালোভাবে পারবো, বা ছোট ছোট কনসেপ্টগুলোকে বেশ ভালোভাবে নিয়ে খেলবো। তো এইখানে আমরা টপিক 2 তেও যেগুলো রাখছি একেবারেই সিম্পল জিনিস। তোমরা যদি ঢাল জানো তোমরা 19 থেকে পড়ে আসছো। দূরত্বের এই কনসেপ্টটা তোমরা 19 থেকে পড়ে আসছো। কার্টেসীয় জিনিসটাও তোমরা 19 থেকে জানো। তবে এখানে পড়বো কি, এখানে আমরা সেই যতটুকু জানি ওই জানা জিনিসের উপর এক্সপার্ট হব। এই জানা জিনিসের উপর এক্সপার্ট হওয়াটাই তোমার আসলে জরুরি আলটিমেটলি। তো যাই হোক, এত কথা না বলি, আমরা মূলত মেইন ক্লাসের দিকে চলে যাই। তো প্রথমত আমাদের পরের স্লাইডে দেখো, এখানে আমাদের কনসেপ্ট 1। তো কনসেপ্ট 1 আমাদের বলছে অবস্থান থেকে স্থানাঙ্ক ব্যবস্থা এটা পড়া। অবস্থান থেকে স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। ওকে। তো গত ক্লাসে দেখছিলা অবস্থান জিনিসটা কি। মনে করো এটা একটা পয়েন্ট। তো তুমি এই পয়েন্টটাকে কিভাবে ব্যাখ্যা দিবা, মানে তুমি বলবা কিভাবে যে এই পয়েন্টটা কোথায় আছে। তো এই পয়েন্টটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের আরেকটা পয়েন্ট দরকার। সেই আরেকটা পয়েন্ট সাপেক্ষে তুমি বলবা যে এই পয়েন্টটা এই দিকে আছে। এখন তুমি প্রথমত বললা যে এই পয়েন্টটা হচ্ছে এত দূরত্বে আছে। মনে করো যে বললা এই যে আমাদের শুরু যে এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা মনে করো ডি পরিমাণ দূরত্বে আছে। তো তুমি বললা এখান থেকে এটা ডি পরিমাণ দূরত্বে। এখন বলো তো এই যে আমাদের প্রথম পয়েন্ট অর্থাৎ এই পয়েন্ট থেকে তুমি যদি ডি পরিমাণ দূরত্বে যাও, তুমি কি এই পয়েন্টটা পাবা? পাবা না কিন্তু।
তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতেছে পাওয়ার তো কথা, যে এখান থেকে ডি পরিমাণে যাব, যেহেতু ডিস্টেন্স ডি। আচ্ছা, এখন তোমাদের বলি, ডি পরিমাণ তুমি যাও, আমার কোনো সমস্যা নেই, তুমি ডি পরিমাণ এই দিকে যাও। তো তো এই দিকে গেলে তুমি এই পয়েন্টটা পাবা, কিন্তু এই পয়েন্টটা তো পাচ্ছ না। অথবা ডি পরিমাণ তুমি এই দিকে যাও, তবু তুমি অন্য একটা পয়েন্ট পাবা, কিন্তু এই পয়েন্টটা তো পাচ্ছ না। কাজেই তুমি যদি কেবল একটা মান বলো যে আমি দূরত্ব দিয়ে এই পয়েন্টটাকে, এই পয়েন্টটার, এই যে প্রথম যে আদি পয়েন্টটা, এই পয়েন্টটার অবস্থানটাকে সূচিত করব, তুমি কিন্তু পারবা না। তো এই না পড়ার পিছনে কারণটা কি জানো? এই না পড়ার পিছনের কারণটা হচ্ছে, তুমি এই দুটো পয়েন্টকে যেখানে ড্র করছো, এটা হচ্ছে তোমার একটা 2D সারফেস, অর্থাৎ 2 ডাইমেনশনাল সারফেস। এখন তোমাদের আমি গত ক্লাসে 1D 2D এবং 3D দেখাইছি। তো এই জিনিসটা যদি না বুঝো গত ক্লাসের ইয়াটা, তবে কিন্তু এখানে পারবা না। আর তোমরা যারা প্রথমভাবে এই ক্লাসটা দেখতেছো, তারা গত ক্লাসের ওই আইডিয়াটা একটু দেখতে পারো। অনেকের কাছে অনেক কিছুই জানা গত ক্লাসের, কিন্তু তোমরা একটু স্কিপ করে করে দেখতে পারো। তো এই যে 2 ডাইমেনশনাল একটা অবজেক্ট, 2 ডাইমেনশনাল অবজেক্টে তুমি একটা মান দিচ্ছ, একটা মান দিয়ে কিন্তু তুমি প্রকাশ করতে পারতেছো না। এখন দেখো, আমি দ্বিতীয়ত দেখাচ্ছি যে এই পয়েন্টটা, এই যে এখানে এই পয়েন্টটা থাকলো আমার, আর এখানে একটা পয়েন্ট। এখন তুমি কি বলবা? এখন মনে করো তুমি বললা যে যেহেতু 2D, তাহলে তুমি এই দিকে একটা অক্ষ দাও, মানে এই পয়েন্টটাকে যেহেতু তুমি সেন্টার কেন্দ্র ধরলা, বা এই পয়েন্টটাকে তুমি যেহেতু রেফারেন্স ফ্রেম ধরতেছো, তাহলে এই দিকে একটা অক্ষ দাও, অর্থাৎ আমরা ডাইমেনশন করতেছি। তো এই দিকে একটা ডাইমেনশন বানাও, এন্ড এই দিকে একটা ডাইমেনশন বানাও। তো এখন এই যে ডাইমেনশনগুলো যে আমরা বানাইলাম, এই ডাইমেনশনগুলো বানানোর পর কি করব? দেখো, প্রথমত তুমি এই যে এই ডাইমেনশন, অর্থাৎ আনুভূমিক যে ডাইমেনশন আছে, সেখানে হচ্ছে আমি এক্স পরিমাণ গেলাম, ধরে নাও এটা হচ্ছে আমি এক্স পরিমাণ, একটা নির্দিষ্ট দূরত্ব এক্স। তো আমি হচ্ছে এইদিকে এক্স পরিমাণ যাব। তো এক্স পরিমাণ গেলেই আমি তো এই পয়েন্টে আসলাম, আমি তো এই উপরের পয়েন্টে গেলাম না। তার পরবর্তীতে কি করব? তার পরবর্তীতে আমি এই পয়েন্ট থেকে আবার আমি যাব এই উপরের দিকে, অর্থাৎ উলম্বিক যে ডাইমেনশন আছে, এই উলম্বিক ডাইমেনশনের দিকে আমি যাব, মনে করো ওয়াই পরিমাণ, অর্থাৎ এই দিক থেকে ওয়াই পরিমাণ, এই পরিমাণটুকু হচ্ছে তোমার ওয়াই। তাহলে এটা যদি ওয়াই হয়, এটাও তো ওয়াই হবে। আচ্ছা, এখন তাহলে এই পয়েন্টটা তোমার কি? এই পয়েন্টটা হচ্ছে এই বিন্দু থেকে তোমার উলম্ব দিকে এক্স একক দূরে, না আনুভূমিক দিকে এক্স একক দূরে, এবং উলম্ব দিকে তোমার ওয়াই উলম্ব দিকে তোমার ওয়াই ওয়াই একক পরিমাণ দূরে। তখন তুমি এই পয়েন্টটা, অর্থাৎ যে পয়েন্টটাকে তুমি সূচিত করতে চাইতা অবস্থান হিসাবে, সেই পয়েন্টটাকে বলতে পারবা যে এই বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে এক্স পরিমাণ দূরে, এন্ড এই বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে ওয়াই পরিমাণ দূরে। তখন কিন্তু বলতে পারতা। অর্থাৎ একটা 2 ডাইমেনশনাল জগতে কোনো একটা বস্তুর অবস্থান যদি তুমি দিতে চাও, তাহলে তোমাকে 2D, অর্থাৎ 2টা ডাইমেনশন, অর্থাৎ 2টা অক্ষ, এইভাবে চিন্তা করতে হবে, অ্যান্ড 2টা অক্ষ থেকে ওটার অবস্থানটা আলাদা আলাদাভাবে বলতে হবে। যেমন এখানে আমরা দেখলাম এটা হচ্ছে একটা 2D জগৎ ছিল। সো 2D জগতে আমরা 2টা অক্ষ নিচ্ছি এক্স এবং ওয়াই, এটাকে আমরা এক্স বলবো, এটাকে আমরা ওয়াই বলবো। আমরা দেখবো এগুলো এক্স ওয়াই কোথা থেকে আসতেছে। তাহলে এই যে এক্স আছে, এই যে ওয়াই আছে, এই এক্স এবং ওয়াই সাপেক্ষে এই বিন্দুটার অবস্থানটা আমরা বের করলাম, অ্যান্ড বললাম এক্স অক্ষ থেকে এত দূরে, অ্যান্ড ওয়াই অক্ষ থেকে এত দূরে। তখন কিন্তু আমরা পাইতেছি এর অবস্থান এক্স কমা ওয়াই। তো অনেকেই এই কথাটা জানো, আমি জাস্ট একেবারে বেসিক লেভেল থেকে কথাগুলো বলতেছি, কারণ অনেকেই হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের দেখবে, এরা মেনলি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের জন্যই এই প্রথম 2-1টা ক্লাস, তারপরে আমরা আপার লেভেলের জিনিসগুলোতে যাব। তো তার পরবর্তীতে দেখো, তাহলে আমাদের অবস্থান জানার জন্য তোমার কিন্তু একটা ব্যবস্থা লাগতেছে, একটা কাঠামো প্রয়োজন হচ্ছে, যে তুমি এর সাপেক্ষে মাপতেছো এত দূরে, ওর সাপেক্ষে মাপতেছো এত দূরে, তার মানে তোমার মাস্ট একটা কাঠামো দরকার। তো এই যে কাঠামো যে নিব, এই যে একটা ব্যবস্থা যে নিব, এই যে একটা সিস্টেমকে নিব, এটাকে আমরা কি বলবো? দেখো, প্রথমত তুমি যখন কোনো কিছু অবস্থান দিতে চাবা, এর অবস্থান কিন্তু তোমার একটা স্থান। এর অবস্থান কি একটা স্থান না? স্থান। এখন এই স্থানটাকে তুমি ম্যাথমেটিক্সের জগতে কিভাবে প্রকাশ করবা? একটা সংখ্যা দিয়ে না, একটা নাম্বার দিয়ে না। আর নাম্বারকে আমরা বাংলা ভাষায় বলি অঙ্ক। তাহলে তুমি একটা স্থান দিচ্ছ, সেই স্থানটা দিচ্ছ তুমি একটা অঙ্কের সাপেক্ষে। তার মানে এই দুইটা জিনিসকে অ্যাড করে তুমি কি বলতে পারো? স্থানাঙ্ক বলতে পারো না? এন্ড স্থানাঙ্ক জিনিসটা তুমি ব্যাখ্যা করতেছো একটা নির্দিষ্ট কাঠামো চিন্তা করে, তখন তুমি সেই কাঠামো সহ পুরো ব্যবস্থাটাকে বলবা স্থানাঙ্ক ব্যবস্থা। কাঠামো সহ পুরো ব্যবস্থাটাকে বলবা স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই স্থানাঙ্ক ব্যবস্থা কি? আমি আবার বলি, স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে তোমার কোনো একটা বিন্দুর অবস্থানটাকে নির্দিষ্ট করে দেয় কিছু সংখ্যার মাধ্যমে। এখন সেটা আমি যেভাবে চিন্তা করব, সেটা সেরকম একটা ব্যবস্থা হয়ে যাবে। তো স্থানাঙ্ক ব্যবস্থাটা কি, আশা করি এইখানে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন এই স্থানাঙ্ক ব্যবস্থা তোমাদের কিন্তু 2 প্রকার। আমি চাইলে এই স্লাইডগুলোতে তোমাদের সবকিছুই লিখতে পারতাম, লিখে দিতে পারতাম, কিন্তু লিখে লিখে বোঝানোর যে মজাটা, সেটা তোমরা ফিল করতে পারত না। কাজে আমি স্লাইডগুলোতে জাস্ট কেবল কনসেপ্ট লিখছি, আর বাকি সব স্লাইডে তোমার ফাঁকা। তো দেখো, এখানে স্থানাঙ্ক ব্যবস্থার 1 নম্বর যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা।
কার্তেশীয়। সো এটা কিভাবে আসছে আমি একটু পরে বলবো। আর 2 নম্বর যেটা পাবা সেটা হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটার যে সূচনাটা এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। তো এর সূচনাটা বিজ্ঞানী রেনে দেকার্তের হাত ধরে চলে আসছে, বিজ্ঞানী রেনে দেকার্তে। তো রেনে দেকার্তে এই যে কার্তে, এই কার্তের কথা থেকে পরবর্তীতে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নাম হয়ে গেছে। এন্ড পোলার স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা এটা যখন দেখবা যে দুইটা আলাদা আলাদা পোলের মতো তৈরি হয়, দুইটা আলাদা আলাদা পোল বা মেরুর মতো তৈরি হয়। আমরা জানি না পোল এই কথাটার মানে কি, এই কথাটার মানে কিন্তু মেরু, এই কথাটার মানে কিন্তু মেরু। তো দুইটা আলাদা আলাদা মেরুর মতো তৈরি হয় অ্যান্ড সেই কনসেপ্টটাকে ধরে আমরা কোনো একটা বস্তুর অবস্থানটাকে নির্দিষ্ট করে দিই, তখন সেটাকে আমরা বলবো পোলার। তো আমরা ধীরে ধীরে ধাপে ধাপে সবকিছু দেখব। তো প্রথমত আমরা একটু পরিচয় দিই যে স্থানাঙ্ক ব্যবস্থার কোনটা কি। তাহলে প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে কার্তেশীয়। তো যেহেতু 2D, আমরা কিন্তু পুরা সরলরেখার যেগুলো আছে সবগুলাকে 2D তে নিয়ে পড়বো। তো এখানেই ধারণাটা ক্লিয়ার করো, আর কখনো আমরা 3D বা 1D এগুলো নিয়ে ভাববই না। তাহলে প্রথমত দেখো আমরা কার্তেশীয়টা দেখি। তো দুইটা আমাদের অক্ষ প্রয়োজন হবে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ অ্যান্ড এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো ওয়াই আমরা লিখে ফেললাম, এইদিকে এক্স আমরা লিখে ফেললাম। এখন ওয়াই এর যে বিপরীত দিকে যে অক্ষটা সেটাকে আমরা বলি সাধারণত ওয়াই প্রাইম, এক্স এর যে বিপরীতটা সেটাকে আমরা বলি এক্স প্রাইম। এখন কোন একটা বিন্দুর অবস্থান যখন তুমি বলবা, আমরা শুরুতে যে এক্সাম্পলটা দিলাম অর্থাৎ এইখানে, এই এক্সাম্পলটাই কিন্তু তোমার ছিল হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার, মানে আমরা ছোট থেকে যেটা দেখে আসছি। তো এখানে মনে করো একটা পয়েন্ট এক্স কমা ওয়াই। তো এই পয়েন্টটাকে তুমি ব্যাখ্যা দিবে এভাবে যে এটা যেহেতু মূল বিন্দু, আমরা দেখছি গত ক্লাসেই যে মূল বিন্দুকে আমরা রেফারেন্স ফ্রেম ধরি, তো এটাকে আমরা ও বলি জেনারেলি। তো এই মূল বিন্দু থেকে তুমি যদি এক্স অক্ষের দিকে যাও, অর্থাৎ এই পর্যন্ত আসলা এক্স অক্ষের দিকে, তাহলে এটাকে মনে করে বললাম এক্স। তো যখন তোমার বিন্দুটার অবস্থান হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে প্রথমে আমি এক্স অক্ষের কথা বলবো, অর্থাৎ মূল বিন্দু বা রেফারেন্স ফ্রেম হতে এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যাব, অ্যান্ড মূল বিন্দু বা রেফারেন্স ফ্রেম হতে তোমার ওয়াই অক্ষের দিকে যাবা ওয়াই পরিমাণ। যদি যাও তাহলে তুমি যে জায়গাটাতে গিয়ে পৌঁছাবা, এই যে এখানে গেলাম, এখানে গেলাম, যে জায়গাটাতে গিয়ে তার মিলিত হবে বা পৌঁছাবে সেই বিন্দুটাই কিন্তু তোমার মিন করে এক্স কমা ওয়াই। তো এখান থেকে দেখো তো আমরা দুইটা আলাদা আলাদাভাবে জিনিসগুলোকে একটু আইডেন্টিফাই করি। তুমি এখানে কি বলতে পারো না, এটা এক্স কমা ওয়াই স্থানাঙ্কটা। তো স্থানাঙ্কটা যদি তোমার এক্স কমা ওয়াই হয়, আমরা এই দুটাকে একটু নাম দিতে যাচ্ছি বা পরিচয় দিতে যাচ্ছি, যেগুলোকে আমরা কি নামে ডাকবো। তাহলে প্রথমত তোমার যে এক্সটা, এটাকে আমরা পরিচয় দিচ্ছি, এক্সটাকে আমরা বলতেছি ভুজ, এবং যে এইখানে ওয়াইটা আছে এই ওয়াইটাকে আমরা বলতেছি কোটি, ভুজ এবং কোটি। তাহলে তুমি বলো তো এই ভুজটা তোমার কি মিন করে, এই ভুজটা তোমার কি মিন করে? এই ভুজটা কিন্তু বোঝায় যে তুমি ওয়াই অক্ষ থেকে, এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এই যে এটা ওয়াইটা উলম্বিকটা, তো ওয়াই এক্সিস থেকে তোমার কত দূরে আছে এক্স অক্ষের দিকে, ওয়াই এক্সিস থেকে এক্স অক্ষের দিকে কত দূরে আছে, অর্থাৎ এই ভুজ মিন করে বা এই এক্স মিন করে ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব। আর যে কোটিটা আছে এই কোটিটা কিন্তু তোমার মিন করে ওয়াইকে আমরা বলি। তাহলে এই ওয়াইটা দেখতেছো এইখানে, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ থেকে আমরা মাপতেছি, এক্স অক্ষ থেকে উলম্বিক দিকে মাপতেছি। তাহলে মাপবো আমরা ওয়াই অক্ষে, কিন্তু এক্স অক্ষ থেকে মাপবো, এক্স অক্ষ থেকে ওয়াই এর দিকে মাপবো, বুঝছো? তাহলে যখন আমি বলবো কোটিটাকে আমরা বলবো এইভাবে সংজ্ঞা দিতে পারি, এটা হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব। এভাবে আমরা ব্যাপারটাকে নিয়ে আসতে পারি। তাহলে তুমি বলো তো, মনে করো যে কোনো একটা বিন্দু আমি বললাম, মনে করো একটা বিন্দুকে আমি বললাম আলফা কমা বিটা। তাহলে এই বিন্দু আমি তোমাকে বললাম যে এটার এক্স অক্ষ হতে দূরত্ব কত, এক্স অক্ষ হতে দূরত্ব কত, এক্স অক্ষ হতে দূরত্ব কত। তো তুমি কি বলবা? তো দেখো প্রথমত দূরত্বের যে কনসেপ্টটা, তোমার স্থানাঙ্ক ব্যবস্থা পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, আমরা দ্বিতীয়ত আবার দেখব পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা হচ্ছে যে যখন দূরত্বের কথাটা বলবো, দূরত্ব কিন্তু তোমার কোনো দিক নির্দেশ করে না, এটা জাস্ট কেবল মানটাকে বোঝায়। তো তুমি এক্স অক্ষ থেকে দূরত্ব দেখো, এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব, এটাকে আমরা কোটি বলি। তাহলে কোটিটা তোমার ওয়াইটা, আর ওয়াই আছে আমাদের সেকেন্ড পার্টটা যেটা, তাহলে এটা বুঝতে পারতেছো এটা হবে বিটা। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এখানে বিটা। কিন্তু বিটার স্থানাঙ্কটা তো তোমার নেগেটিভও হতে পারে, তুমি কি দূরত্বটাকে নেগেটিভ বলবা? না, কাজে আমরা বলবো এটা হচ্ছে মডুলাস অফ বিটা। তো আমরা এই কনসেপ্টগুলো আগামীতে কিছুক্ষণ পরেই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা আলাদা আলাদাভাবে পড়বো, আমরা এখানে জাস্ট কেবল পরিচিতিটা নিচ্ছি।
তো তখন ওটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তো তার পরবর্তী স্থানাঙ্ক ব্যবস্থা দেখো, এটা হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় তোমাদের একটা কথা বলছিলাম যে দুইটা পোলের মতো তৈরি হয়। তো দেখো কেন কেন এটা বলছিলাম। তো মনে করো এটা হচ্ছে তোমার রেফারেন্স ফ্রেম, এটাকে আমি এক্স প্রাইম বললাম, এটা হচ্ছে তোমার জানো তোমরা ওয়াই প্রাইম, এটা হচ্ছে তোমার এক্স এক্সিস, অ্যান্ড উলম্বিক দিকে যেটা আছে এটা হচ্ছে তোমার ওয়াই এক্সিস। তাহলে এখন আগের মতো ধরে নাও এটা হচ্ছে একটা পয়েন্ট। তো তুমি এবার কনসেপ্টটাকে বদলে ফেলবা, তুমি ওই পয়েন্টটাকে খুঁজবা, ওই পয়েন্টটার অবস্থানটা নির্দিষ্ট করে দিবা, আগের মতোই দিবা, কিন্তু এবার কনসেপ্টটা ভিন্ন। ভিন্ন কেন? ভিন্ন হচ্ছে দেখো তুমি যেমন আগের মতো বলছিলা যে হচ্ছে যে এক্স অক্ষ থেকে একটা দূরত্ব, ওয়াই অক্ষ থেকে একটা দূরত্ব, এবং তখন এই পয়েন্টটার নাম দিছিলা এক্স কমা ওয়াই। তেমন আমরা এখানে দেখব যে মূল বিন্দু থেকে একটা দূরত্ব, অর্থাৎ এবার আমরা দূরত্বটাকে মাপবো মূল বিন্দু থেকে মূল বিন্দু পর্যন্ত। এই যে মূল বিন্দু পর্যন্ত এইটা একটা ডিস্টেন্স, তো এই ডিস্টেন্সটা আমরা একটু দেখতেছি মূল বিন্দু হতে। তো তুমি এই মূল বিন্দু থেকে ডিস্টেন্স বললেই কি এর অবস্থানটা বলতে পারবা? পারবা না কিন্তু, কারণ তোমার মূল বিন্দু থেকে দূরত্ব তো এই দিকেও একটা আছে এই পরিমাণ, এই দিকেও একটা আছে এই পরিমাণ, এই দিকেও একটা আছে এই পরিমাণ, তার মানে সব দিকে তো এই পরিমাণ ডিস্টেন্সের আছে। তো তোমাকে অবশ্যই দিকটা বলে দিতে হবে না? তো এরকম অসংখ্য বিন্দু পাবা তুমি মূল বিন্দু থেকে এত দূরে, কিন্তু তোমার যদি দিকটা না বলো তাহলে তুমি কিন্তু এখানে বলতে পারবে না যে এই পয়েন্টটাই হচ্ছে ওই পয়েন্ট যেটাকে তুমি খুঁজতেছিলা। তো এখন আমি কি বললাম, আমি আরেকটা কনসেপ্ট নিয়ে আসি, যে যেহেতু দিকটা লাগতেছে যে কোন দিকে, আর ম্যাথমেটিক্যাল জগতে তোমার দিক মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো কিন্তু না। এগুলো কিন্তু আমাদের বাস্তবিক জীবনে ছোটখাটো কিছু কথায় বার্তায় আমরা যেগুলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ব্যবহার করে থাকি, কিন্তু ম্যাথমেটিক্যাল জগতে তোমার ইনফিনিটি নাম্বারস অফ দিক আছে বা ডিরেকশন প্রয়োজন। এখন এই ইনফিনিটি নাম্বার অফ ডিরেকশনকে তুমি বোঝাইতে গেলে তোমার একটাই প্রসেস অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। অর্থাৎ তুমি বলবা যে এই যে লাঠিটা, মনে করো এটা একটা লাঠি হিসেবে কল্পনা করো, এই মূলবিন্দু এটা হচ্ছে 0, আর এই পয়েন্টটাকে নাও মনে করো পি। ও এবং পি কে একটা লাঠি হিসেবে কল্পনা করো। এখন এই লাঠিটা আছে তোমার যে এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষর সাথে থিটা কোণে শায়িত। তো তুমি যদি বলো থিটার মান 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে এই লাঠিটা শায়িত। এখন তুমি লাঠিটার ডিস্টেন্সটাকে বলবা অ্যান্ড কোণটাকে বলবা, তাহলে পেয়ে যাবে এই বিন্দুটা। এখন এই ডিস্টেন্সটা আমার দরকার, এই যে এই লাঠিটা ওপি, এর আমার ডিস্টেন্সটা প্রয়োজন। তাহলে এই ডিস্টেন্সটাকে আমি বললাম আর। তাহলে তোমার মূল বিন্দু থেকে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা এটা হচ্ছে তোমার আর, এবং এক্স অক্ষের সাথে যে কোণটা সেটা হচ্ছে তোমার থিটা। তো তুমি এই পয়েন্টটাকে কি বললা? প্রথমত এটা হচ্ছে এক্স অক্ষ, মূল বিন্দু থেকে আর পরিমাণ দূরে, তারপরে এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করতেছে সেটা কিন্তু তোমার থিটা। তো তখন এই পি পয়েন্টটাকে আমরা এভাবে সূচিত করব, সেটা হচ্ছে আর কমা থিটা, সেটা হচ্ছে আর কমা থিটা। তো আগে আগে আমার যে পয়েন্টটা ছিল এটাকে আমি পি বললাম, আগের পয়েন্টটাকেও পি একটু বলে দিলাম। তো দেখো এখানে তুমি আর থিটা এটা দিয়ে তুমি কিভাবে কি বুঝো? তো প্রথম কথা, এই যে আরটা, এই যে আমাদের আরটা, আর এই যে হচ্ছে আমাদের থিটাটা, তো আর কমা থিটা, তো এটাও একটা নাম দিতে হবে। তো প্রথমত যে আরটা, এই আরটাকে আমরা বলি মডুলাস, এই আরটাকে আমরা বলি মডুলাস। এখন ভাই মডুলাস কেন? মডুলাস মানে কি জানো? মডুলাস মানে হচ্ছে তোমার পরম মান, মডুলাস মানে তোমার পরম মান। আর এখানে আমরা যে আরটা পাচ্ছি, এই আরটা কিন্তু তোমার একটা ডিস্টেন্স নির্ধারণ করতেছে, অর্থাৎ একটা দূরত্ব বোঝাচ্ছে। এখন বলো দূরত্ব কি তোমার পরম মান না? একেবারেই পজিটিভ মান না? ওটা কি কখনো নেগেটিভ হতে পারে? না। কাজে এই আরটাকে আমরা বলবো মডুলাস, এবং এই যে থিটাটা, এই থিটাটাকে তুমি বলবা আর্গুমেন্ট, এই থিটাটাকে আমরা বলবো আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট মানে কোনটাকে আমরা আর্গুমেন্ট বলতেছি, অ্যান্ড ডিস্টেন্সটাকে আমরা মডুলাস বলতেছি। তো এই যে মডুলাস, তো মডুলাসটা তোমার কি মিন করে এটা আমরা বুঝছি, মূল বিন্দু হতে দূরত্ব। তো এটা আমরা একটু লিখে ফেলি যে মূল বিন্দু হতে দ্রুত, কনসেপ্টটা মাথায় রাখা লাগবে, এটা হচ্ছে দ্রুত। আর থিটাটা কি? থিটাটাকে আমরা কি বলবো? থিটাটাকে আমরা বলবো তোমার এক্স অক্ষের এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে, আচ্ছা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা হচ্ছে প্লাস ভি, ধনাত্মক দিকের সাথে সাথে কোনটা, এটাকেই আমরা বলবো থিটাটা। তো আশা করি এই 2D কোনো একটা সারফেসে বা 2D কোনো একটা জগতে আমরা কোনো একটা পয়েন্টের স্থান নির্ধারণ করে ফেলছি, এবং স্থান নির্ধারণ করার জন্য আমার ম্যাথমেটিক্যাল জগতে একটা অঙ্ক দরকার, সেই অঙ্কটাকে আমরা বলবো স্থানাঙ্ক। সো এই স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা দুইটা কন্ডিশনে বা দুইটা থটিং ব্যাপারে আমরা দুইটা আলাদা আলাদাভাবে ভাগ করলাম, একটাকে বললাম কার্টেসীয়, একটাকে বললাম পোলার। তো দুইটা আমরা মোটামুটিভাবে বেসিক কনসেপ্টটা দেখে ফেললাম। তো এর পরবর্তীতে আমরা এগুলো আলাদা আলাদাভাবে একটু পড়বো। তো দেখো
আচ্ছা, আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখানে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কনসেপ্ট 2, অর্থাৎ আমরা 2 নম্বর স্লাইডটা শুরু করতেছি। তো কনসেপ্ট 2 তে আমরা আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে একটু পড়া লাগবে। সো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি? তো আমরা আগের মতো আবার একটা চিত্র ড্র করি। এটাকে আমরা বলবো y and এটাকে আমরা বলবো x. সো দিস ওয়ান ইজ x and দিস ওয়ান ইজ y. x এর বিপরীত পাশে যেটা আছে সেটাকে আমরা বললাম x প্রাইম, y এর বিপরীত পাশে যেটা আছে সেটাকে আমরা বলবো y প্রাইম। তো এখন এটা নিয়ে পড়ার আবার কি হলো? আমরা তো গত ক্লাস মানে গত স্লাইডে তো সবকিছু দেখে ফেললাম। দেখো এখানে আরো কিছু জিনিস পড়ার আছে, মানে জিনিসগুলো আমরা একটু বিস্তারিতভাবে দেখতে চাচ্ছি। তো তো দেখো, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার কোনো একটা পয়েন্ট নিলাম, এটাকে আমি বললাম পি এক্স কমা ওয়াই। তো আশা করি এই কথাগুলো আর বলতে হবে না, যে এটা হচ্ছে তোমার এক্স অক্ষ থেকে যেটা দূরত্ব সেটা মিন করে তোমার ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে যেটা দূরত্ব বোঝায় সেটা মিন করে আমাদের এক্স, অর্থাৎ আমরা এই দিকে দিতে পারি, এইদিকে আমরা দিতে পারি। এখন তুমি যে এই যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা পড়লা, এখান থেকে বেসিক আর আইডেন্টিফিকেশনগুলো কি কি হতে পারে? সো বেসিক আইডেন্টিফিকেশনগুলো আমি বলি। দেখো, আমরা স্থানাঙ্ক ব্যবস্থার 4টা পয়েন্ট আলাদা আলাদাভাবে নেব। তো প্রথমত এই যে এইটা, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাই কিন্তু পজিটিভ। দেখো, তুমি এক্স অক্ষের দিকেও পজিটিভ দিকে যাচ্ছ, ওয়াই অক্ষের দিকেও পজিটিভ দিকে যাচ্ছ, অর্থাৎ আমরা ডান, এটা হচ্ছে ডান সাইডটা, এটা হচ্ছে উপর সাইডটা। তো ডান এবং উপর এই দুইটাকে আমরা পজিটিভ ধরে ফেললাম। তাহলে বলো, এই দুইটাকে যদি পজিটিভ ধরো, বাই ডিফল্ট তোমার বাম অর্থাৎ এই দিকটা নেগেটিভ হয়ে যাবে না? অ্যান্ড যে নিচের দিকটা এটাও তোমার নেগেটিভ হয়ে যাবে না? তাহলে বলো তো, তোমার ওয়াই প্রাইম এক্সিস্টটা কিন্তু তোমার নেগেটিভ জিনিসগুলো মিন করে না? তোমার এক্স প্রাইম এক্সিস্টটা এটা কি তোমার নেগেটিভ এক্স অক্ষের যে মানগুলো সেগুলো নির্দেশ করে না? তো এই পজিটিভ এক্সটা হচ্ছে, এটা তোমার হচ্ছে পজিটিভ, এই কেবল ওয়াইটা হচ্ছে, এটাও তোমার হচ্ছে পজিটিভ। তাহলে দেখো, তুমি কিন্তু এই দুইটা ইয়া পাইলা, সেটা হচ্ছে এক্স এর মান একবার পজিটিভ হতে পারে, ওয়াই এর মান একবার নেগেটিভ হতে পারে। তো দেখো তো, আমরা একটু ছকের মতো একটা করি। প্রথমত দেখো, আমরা জাস্ট একটা ছকের মতো মোটামুটি ভাবে দেখতেছি। তো দেখো, এখানে 4 ধরনের কন্ডিশন হতে পারে, এখানে 4 ধরনের কন্ডিশন হতে পারে। প্রথমত দেখো, আমি 1 নম্বরের কথা বলতেছি। 1 নম্বরে তোমার এক্সও হচ্ছে পজিটিভ, ওয়াইও পজিটিভ, এটা একটা কম্বিনেশন। 2 নম্বরে এক্স তোমার পজিটিভ বাট ওয়াই নেগেটিভ, এটা একটা কম্বিনেশন। তারপরে দেখো, এক্স এর দুইটা পজিটিভের জন্য আমরা পজিটিভ এবং নেগেটিভ দেখলাম ওয়াই এর। এবার এক্সটাকে নেগেটিভ করি, তাহলে এক্স এর একটা নেগেটিভের জন্য ওয়াই এর একটা পজিটিভ, আবার এক্স এর একটা পজিটিভের জন্য ওয়াই এর একটা নেগেটিভ। দেখো, তুমি আর চাইলেও কিন্তু আর কোনো কম্বিনেশন বানাইতে পারো না। তো এই 4টা কম্বিনেশন হওয়ার কারণে তোমার দেখো 4টা ভিন্ন ভিন্ন অবস্থান তৈরি হয়ে গেছে। তোমার দেখো, এই যে এইখানে তোমার এইখানে দেখো এই জিনিসটা, তোমার এইটা, এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু, এই জায়গাটুকু, তো এই জায়গাটুকুর যদি কথা বলি, দেখো তোমার এটা হচ্ছে পজিটিভ এক্স, এটা হচ্ছে পজিটিভ ওয়াই। তো এইখানে তোমার এক্সও হচ্ছে পজিটিভ, ওয়াইও তোমার পজিটিভ। তাহলে তুমি যদি এই অক্ষে কোনো একটা বিন্দু দেখো, ওই বিন্দুটা কি হবে বলো তো? ওই বিন্দুটা যাই হোক, ওর এক্সও পজিটিভ হবে, ওর ওয়াইও পজিটিভ হবে। এই কনসেপ্টটা বুঝলা? একেবারেই মানে বাচ্চা লেভেলের মতো কথাবার্তা। তারপরে তুমি এই পয়েন্টটা দেখো, এইখানে একটা যদি পয়েন্ট থাকে, তো দেখো এটা কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিকে চলে আসে, অর্থাৎ নেগেটিভ এক্স, অর্থাৎ এক্স প্রাইম বলতে পারি এটা আমরা, এবং নিচেরটাকে আমরা বলতে পারি ওয়াই প্রাইম। তাহলে এখন এইখানে দেখো তো, এই অক্ষে তোমার এক্সটা হচ্ছে তোমার নেগেটিভ, আর ওয়াইটা হয়ে গেছে তোমার পজিটিভ। তাহলে এই বিন্দুটার মান কি হয় হোক, এর যে এক্স এর স্থানাঙ্ক এটা হচ্ছে নেগেটিভ এক্স, অ্যান্ড ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে পজিটিভ এক্স। বুঝলা? আবার তুমি যদি 3 নম্বরে যদি আসো, মানে আমরা এই দিক বরাবর যদি ঘুরি, এই প্রথমে এটা দেখছি, তারপরে এখানে দেখলাম, তারপরে এটা দেখি, তো এই দিক বরাবর যদি একটু ঘুরো, তাহলে দেখবা এইখানে, অর্থাৎ এইটা একটা পয়েন্ট। সো এই পয়েন্টটা কি হয় হোক, এর যে এক্স এর স্থানাঙ্ক এটা দেখো নেগেটিভ, অর্থাৎ লেফট সাইডে আছে, অর্থাৎ এক্সটা দেখো এই যে এইদিকে, ওয়াইটা দেখো এইদিকে, তার মানে এটা হচ্ছে বাম, এটা হচ্ছে নিচ, বাম আর নিচের তো নেগেটিভ, তাহলে ওয়াইও কি হবে? ওয়াইও হয়ে যাবে তোমার নেগেটিভ। তাহলে তুমি এই বিন্দুটার অবস্থান কি বলো, এর অবস্থানের মান কি হয় হোক, এর যে ভ্যালুটা সেটা হবে নেগেটিভ, দুইটা নেগেটিভ, মানে মাইনাস এক্স
মাইনাস ওয়াই। তারপরে তুমি সেরকমভাবে যদি এরকম একটা পয়েন্ট দেখো, এখানে দেখো এক্স গেছে ডান দিকে অর্থাৎ এটা পজিটিভ, ওয়াই গেছে নিচের দিকে অর্থাৎ এটা নেগেটিভ। তাহলে তুমি এক্স এর যে স্থানাঙ্ক এটা পাবা পজিটিভ এক্স, অ্যান্ড যে ওয়াই এর স্থানাঙ্ক পাবা এটা হচ্ছে তোমার নেগেটিভ ওয়াই। এখন ভাইয়া এই যে জিনিসগুলো দেখলাম, এগুলো দেখে আমার লাভটা কি হলো? লাভটা হইলো তোমার বিভিন্ন ক্ষেত্রে তোমার স্থানাঙ্ক চিন্তা হবে। তুমি যখন এর পরবর্তী ইয়াগুলোতেই যাবা, দেখবে যে তোমার কোন বিন্দুটা কোন স্থানাঙ্কে আছে, সেটা পোলার স্থানাঙ্কতে নিয়ে যখন যাব তখন কিন্তু আমার প্রয়োজন হবে এই জিনিসটা চেনা। তাহলে তুমি এক্স এবং ওয়াই এটা দেখো, মনে করো তোমাকে কখনো বললো যে এটা হচ্ছে, তুমি জানো না কিন্তু, হ্যাঁ তুমি কোনো কিছুই জানো না, মনে করো বললো নেগেটিভ এক্স পজিটিভ ওয়াই, মনে করো এরকম একটা মান দিল। এখন এরকম মান কেমন হতে পারে? মনে করো বললো -3 + 2 এরকম বললো। তো তোমাকে এরকম বলে তোমাকে মানে এখান থেকে তুমি ধরবা যে এটা কোন এক্সিস, কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ। তো কোনখানে আছে? তো কি কি ড্র করবা জানো? প্রথমটা যেহেতু এক্স এর, দ্বিতীয়টা যেহেতু ওয়াই এর, কিভাবে জিনিসটা ব্রেনে দ্রুত করবা দেখো। এক্সটা কি নিচে তোমার মাইনাস না, ওয়াইটা প্লাস না? তাহলে এক্সটা যদি মাইনাস হয় তাহলে এক্স হবে তোমার বাম দিকে, কারণ আমরা জানি এক্স অক্ষ থাকে বাম থেকে ডানে। তাহলে যেহেতু মাইনাস বলছে তাহলে বাম দিকটা নেগেটিভ, আর ওয়াই অক্ষটা কি বলছে? পজিটিভ না? পজিটিভ কি উপর দিকটা না? তাহলে এটা কি উপর দিকটা। এখন বলো এইটা তোমার কি মিন করে? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট মিন করে না? হ্যাঁ, এই পয়েন্টটা আছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট। তো আশা করি একেবারেই বেসিক আইডেন্টিফিকেশনটা তোমরা শিখে ফেলছো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখন আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তোমার পয়েন্টগুলা। একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যখন আমরা দূরত্ব বের করি, সেই দূরত্বটা হচ্ছে আমরা কি সেই দূরত্বটা মাপার সময় আমরা কিভাবে পয়েন্টগুলোকে একটু চেঞ্জ করতে পারি, বা বা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে তোমার কি বলা যায়, এক্সিস শিফটিং। এক্সিস শিফটিং একবারে বলি, অত কথা বাদ। এক্সিস শিফটিং। তো এক্সিস শিফটিং ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটা খুবই মজাদার একটা কনসেপ্ট, অ্যান্ড এটা অনেক জায়গায় যেয়ে তোমাদের লাগবে। তো মনে করো এটা হচ্ছে আমার, আচ্ছা আমি একটু কালিটা চেঞ্জ করে নিয়ে আসি। আচ্ছা, তো মনে করো এটা হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে তোমার এক্স। সো এই যে এই বিন্দুটা, মূল বিন্দুর কথা বলতেছি কিন্তু, এই বিন্দুটা স্থানাঙ্ক কি? এটা হচ্ছে তোমার ও 0,0। তো তুমি কি করবা জানো? তুমি এই 0,0 পয়েন্টটাকে তুমি মনে করো অন্য একটা পয়েন্ট আছে, এখানে আলাদা একটা পয়েন্ট আছে, আমি কালিটা একটু চেঞ্জ করে নিয়ে আসি। এখানে আলাদা একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে আমি বললাম এই পয়েন্টটা হচ্ছে তোমার আলফা কমা বিটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার আলফা কমা বিটা। এখন তুমি মনে করো এই আলফা কমা বিটা পয়েন্টটাতে এই জিরো বিন্দুটা তুমি নিয়ে যাবা ওইখানে, আলফা কমা বিটা পয়েন্টে তুমি জিরো এটা নিয়ে যাবা। তো তুমি কি করলা? তুমি এক্সিসটা, এই যে এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, তুমি কাল্পনিকভাবে তুমি এখানে মনে করো নিয়ে আসলা, কাল্পনিকভাবে এক্স অ্যান্ড ওয়াই এক্সিসটা তুমি কাল্পনিকভাবে এখানে নিয়ে আসলা। তাহলে তুমি বলো তো তুমি কি কাজটা করছো? তুমি কাল্পনিকভাবে যখন এক্স এবং ওয়াই এক্সিসটা এখানে নিয়ে আসছো, বলো এই পয়েন্টটা আলফা কমা বিটা থেকে তুমি ধরে ফেলছো না 0,0, ধরে ফেলছো না 0,0। তাহলে তুমি যে এই যে 0,0 ধরলা, বলো এর মানটাকে তুমি কমাই দিলা না? আলফা কমা বিটা, আলফা কমা যে বিটা ছিল এর মানটাকে তুমি কমাই দিলা না? মানে কমাই দিয়ে তুমি 0,0 বানাই দিলা না? তাহলে এখন এর মানটাকে যেহেতু তুমি কমাই দিছো, এই আগে মনে করো এর আগে একটা পয়েন্ট ছিল যেটাকে আমরা দুইটার সাপেক্ষে মাপবো। প্রথমত কালি একটু চেঞ্জ করি। আচ্ছা, এটা ঠিক আছে, ওকে। তো প্রথমভাবে এইটা একটা পয়েন্ট ছিল, এটা এই পয়েন্টটাকে মনে করো, এই পয়েন্টটাকে আমি বললাম এক্স কমা ওয়াই, এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই। তো এই যে এক্স কমা ওয়াই, এই এক্স কমা ওয়াই মনে করো তোমার এই যে আগের যে স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, আগের সাপেক্ষে মাপা, মানে আগের যে স্থানাঙ্ক ব্যবস্থা ছিল সেখান থেকে তুমি মাপে পাইলা এক্স কমা ওয়াই। কিন্তু তুমি যখন এই যে আলফা কমা বিটাকেই তুমি যখন 0,0 বানিয়ে দিছো, তো এটার মানটাকে তুমি কমাই দিছো কিন্তু। আলফা কমা বিটা, মনে করো আলফা কমা বিটা 2,3 ছিল এই পয়েন্টটা, বা 3,2 ছিল। তো এই 3,2 পয়েন্টটাকে তুমি কিন্তু মানটা কমাই দিছো, কমাই 0,0 বানাই ফেলছো। তো এই মানটাকে যেহেতু তুমি কমাইলা, যেহেতু তোমার মূল বিন্দুটাকে তুমি এইখানে নিয়ে গেলা, অর্থাৎ এক্সিসটাকে শিফট করে ফেললা, এই যে এক্স কমা ওয়াই এক্সিস ছিল এটাকে তুমি কাল্পনিকভাবে এই দিকে তুমি বানিয়ে ফেললা। আচ্ছা আমি একটু কালিটা চেঞ্জ করি। হুম তো কাল্পনিকভাবে তুমি নিয়ে গেলা হচ্ছে এই যে এইখানে। তো এই বিন্দুটা থেকেও তোমার ইয়াটা কমে যাবে না, মানটা কমে যাবে না? তো আগের স্থানাঙ্ক ব্যবস্থা, এই যে আগের
লিখি কথাটা, এটা হচ্ছে আগের। তো আগের স্থানাঙ্ক ব্যবস্থায় তোমার মাপা যদি হয় এক্স কমা ওয়াই, যেহেতু তুমি এক্সিসটাকে শিফট করে নিলা, মানে 0,0টাকে এখানে নিয়ে আসলা, তখন এটা এক্স কমা ওয়াই থেকে হয়ে যাবে এক্স মাইনাস আলফা, মানে ওটা যেহেতু আলফা পরিমাণ কমে গেছে, দেখো আলফা কমা বিটাকে আমি বানাই ফেলছি 0,0, তাহলে আলফা হয়ে গেছে 0, মানে আলফা কমে গেছে, আলফা থেকে আলফা বাদ মানে 0, বিটা থেকে বিটা বাদ মানে 0, তাহলে 0,0 বানাইছি এক্স থেকে আলফা বাদ দিয়ে, অ্যান্ড ওয়াই থেকে হচ্ছে বিটা বাদ দিয়ে। তাহলে এই যে এই এক্স কমা ওয়াই এর পর এর এর যে চেঞ্জ করব, স্থানাঙ্ক ব্যবস্থাটাকে যে চেঞ্জ করে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে তোমার এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মনে করো এটা হচ্ছে 3,2 একটা পয়েন্ট, যেটা আমি আগে বলতেছিলাম। সো 3,2 কে মূলবিন্দু করলে, ছোট্ট একটা সমস্যা, 3,2 কে মূলবিন্দু করলে 5,6 বিন্দুটির নতুন অবস্থান কত? তো জাস্ট একটা মানে থিঙ্ক করতেছি কি, যে মূলবিন্দুটা ছিল আমাদের 0,0, তো এই 0,0 থেকে আমি স্থানাঙ্ক ব্যবস্থাটাকে নিয়ে যাব 3,2-তে, এটা হচ্ছে 3,2। তো এখানে যদি নিয়ে যায়, এখন অক্ষরটা তোমার এই দিক বরাবর কাজ করবে। তো আগেরবার যখন আমরা মাপতেছিলাম, তখন আগেরবারের মাপা সাপেক্ষে তোমার ছিল হচ্ছে যে 5,6 ওই বিন্দুটার স্থানাঙ্ক। তো দ্বিতীয়বার যখন আমি স্থানাঙ্ক ব্যবস্থা চেঞ্জ করে ফেললাম, মানে এক্সিসটা শিফট করে ফেললাম এখানে, তখন আমার 5,6 এর অবস্থানটা কত? তো দেখো 3,2 কে তুমি কি করছো বলো তো? 3,2 কে তুমি বানাই ফেলছো 0,0। তো এটাকে যদি 0,0 বানাও, তাহলে এক্স অক্ষ থেকে 3 কমাইছো, এক্স থেকে -3 করছো, অ্যান্ড ওয়াই থেকে তুমি করছো -2। তাহলে 5,6 এই সেম কাহিনী হয়ে যাবে। সেটা কি? আচ্ছা 6 এর মতো বোঝা যাচ্ছে। সো 5 থেকে তুমি কত কমাবো? 3। তো -3 কমাইলে এটা হয়ে যাবে 2। আর 6 থেকে আমি কমাবো 2 কমাবো আগের মতো। 2 যদি কমাও তাহলে হয়ে যাবে 4। তাহলে যে নতুন পয়েন্টটা পাবা সেই পয়েন্টটা হচ্ছে 2,4। তাহলে তোমার এখান থেকে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে তোমার 2,4। আশা করি এক্সিস শিফটিং ব্যাপারটা বুঝতে পারছো। তো এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পুরোপুরি একেবারেই যতখানি বেসিক্স ভাবে বলা যায়, যতখানি ছোট্ট ছোট কনসেপ্টগুলোকে নিয়ে এসে বড় করে ব্যাখ্যা করা যায়, সেটা আমি চেষ্টা করছি। এর পরবর্তী দেখো আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা একটু পড়বো। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা চলে আসি। সো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেখো, আমরা এখানেও ভাগ করে নিই। আচ্ছা আমি একটু এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, দিস ওয়ান ইজ ওয়াই প্রাইম। তাহলে বলো, এখানে আমরা 4টা কোয়াড্রেন্ট দেখতে পাচ্ছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। 4টা কোয়াড্রেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই 4টা কোয়াড্রেন্ট আমাদের জন্য বেসিক আইডিয়াটা কি ছিল? বেসিক আইডিয়াটা একটু নিয়ে আসি। বেসিক আইডিয়াটা ছিল যে একটা পয়েন্ট যদি হয়, তাহলে ওই পয়েন্ট হচ্ছে মূলবিন্দু থেকে কত দূরে, ওই পয়েন্টটা মূলবিন্দু থেকে কত দূরে, মানে আর, এটা একটা মান। আর এক্স অক্ষ থেকে কত পরিমাণ কোণ উৎপন্ন করতেছে, অর্থাৎ থিটা, এই থিটাটা কত। তখন এই বিন্দুটাকে যদি আমি বলি পি, অর্থাৎ পয়েন্ট, তাহলে পি হবে তোমার আর কমা থিটা, তাই না? তো এখান থেকে আর কি মিন করে আমরা একটু বুঝি, আমরা একটু দেখি। আর মিন করে তোমার মূলবিন্দু হতে দূরত্ব, এবং যে থিটাটা, এটা মিন করে তোমার এক্স, পজিটিভ এক্স এর সাথে অ্যাঙ্গেল আর কোণ। অ্যাঙ্গেল মানে কোণ তোমরা আশা করি জানো, অ্যাঙ্গেল আর কোণ। এটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশনটা। এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর কি জীবনও তোমার নেগেটিভ হতে পারে বলো তো? বলো, আর কি জীবনও তোমার, মানে আমরা তো কার্তেশীয়তে দেখলাম যে এক্স এর মান নেগেটিভও হতে পারে, ওয়াই এর মান নেগেটিভও হতে পারে, কিন্তু এখানে তুমি কি আরটাকে নেগেটিভ বলতে পারবা? না। আর কিন্তু একটা ডিস্টেন্স, এটা অলওয়েজ পজিটিভ। কিন্তু এই যে এই থিটাটার দিকটা কি হবে দেখো। প্রথমত আমরা এই দিকে একটা দেখি,
তো বলো তো আমরা এখান থেকে সব কিছুকে মাপি না, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি। দেখো এটা 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 যদি তোমার একটা ঘড়ি হয়, তোমার যদি এটা যদি একটা ঘড়ি হয়, এটা হচ্ছে তোমার ১টা ১২টা, এটা হচ্ছে ১, এটা হচ্ছে ২, এটা হচ্ছে ৩। তার মানে ঘড়ির দিকে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরো, এই দিকে ঘড়ি কাঁটার দিকে ঘোরাটাকে যেন আমরা কি ধরি, নেগেটিভ ধরি না? তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিক মানে কি? এই দিকটা কিন্তু ঘড়ি কাঁটার বিপরীত দিক। তাহলে এই দিকটাকে কিন্তু আমরা পজিটিভ ধরি। বুঝছো? তাহলে আমরা পজিটিভ দিকে ঘুরতেছি না, দেখো তো এখানে আমরা কিন্তু পজিটিভ দিকে ঘুরতেছি। তো পজিটিভ দিকে তুমি যদি ৯০ ডিগ্রি কোণে ঘোরো, ৯০ ডিগ্রি কোণে যদি ঘোরো, তো ৯০ ডিগ্রিকে আমরা রেডিয়ানে বলতে পারি π/2। সো π/2 রেডিয়ানে যদি ঘোরো, তাহলে তুমি কিন্তু এই ওয়াই এক্সিসে পৌঁছাবা। তো তোমার প্রথম কোয়াড্রেন্ট যদি মিন করা লাগে, ফার্স্ট কোয়াড্রেন্ট, তুমি যদি বলো যে থিটার মান হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে বলবো, তাহলে থিটার মান কিন্তু তোমার হবে ৯০ ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ হাইয়েস্ট ৯০ ডিগ্রি হতে পারে। অর্থাৎ থিটা তোমার হবে, এখানে কন্ডিশনটা হচ্ছে থিটা, আচ্ছা এরকম না, থিটাটা হবে তোমার হাইয়েস্ট ৯০ অথবা ৯০ এর সমান, সেই পর্যন্ত তুমি ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে পারো। এবার থিটার ভ্যালুটা যদি তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে যদি, মানে তোমার যদি বিন্দুটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে, আর তো সেম, আর নিয়ে কোনো আমাদের ঝামেলা নেই। বাট থিটাটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তখন কি বলবা? থিটার ভ্যালুটা এটা তোমার ৯০ এর সাথে বড়। আচ্ছা আমি একটু জিনিসটাকে ছোট করে তুলে ধরি। তো দেখো এটা হচ্ছে, মনে করি এবার আমি সেকেন্ড কোয়াড্রেন্ট বললাম, তো সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? ৯০ চেয়ে বড় হবে থিটাটা, অ্যান্ড এটা হবে তোমার হাইয়েস্ট ১৮০ অথবা ১৮০ চেয়ে ছোট, এরকম কিছু একটা হবে। ঠিক আছে, এরকম কিছু একটা হবে। আচ্ছা এবার যদি তুমি ফোর্থ কোয়াড্রেন্ট ধরো, এই যে থার্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট দেখলাম, এবার যদি তুমি থার্ড কোয়াড্রেন্টটা দেখো, তাহলে থার্ড কোয়াড্রেন্ট কত? থিটার ভ্যালুটা এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্ট কত? ১৮০ চেয়ে বড় হবে নিশ্চয়ই, তো ১৮০ চেয়ে বড় থিটাটা। আর হচ্ছে যে তোমার ২৭০ বা ৩ ৯ তো ২৭, তো এইখানে যদি আসো তাহলে ৩ গুণ ৯০, ৩ ৯ ২৭, ২৭০ ডিগ্রি, তাই না? তাহলে ২৭০ চেয়ে ছোট। তো এইখানে নিচের যে এগুলো তোমরা একটু নাও দিতে পারো, এটা কোনো তোমার সমস্যা অ্যাড করবে না। আচ্ছা আমরা তবু একটু মিশাই দিই। ওকে, তাহলে এই যে এইটা যদি কোনো শর্ত বোঝায়, তাহলে থিটা তোমরা বুঝবা যে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আছে। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, অ্যান্ড নেক্সট ওয়ান ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে থিটা যদি থাকে, তাহলে থিটা ফোর্থ, এটা কি হবে? এটা হবে ২৭০ এর চাইতে বড় এবার থিটা হবে, এবং ৩৬০ এর চাইতে ছোট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা চারটা কোয়াড্রেন্টকে আলাদা আলাদাভাবে বুঝতে পারি যখন আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হবে। তো আরেকটা বেসিক ব্যাপার আছে, যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যা আর যে শিখি, দেখো এখানে আরটাকে তো একবারে শেষ, এটা হচ্ছে মডুলাস, একবারে শেষ দূরত্ব, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। আমি তোমাদের একটা বেসিক কথা বলি, দেখো যে আর নিয়ে কিন্তু তোমার ঝামেলা নেই, কিন্তু যত যুক্তি তর্ক হাবি যাবি সব কিছু কিন্তু তোমার থিটা নিয়ে। মানে এভাবেই মনে রাখতে পারো যে থিটার মান যে আর্গুমেন্ট, এই যে আর্গু, যুক্তি তর্ক। তো কেন আর্গুমেন্ট? ঠিক আছে, আর্গু টু আর্গুমেন্ট, মানে একটু জাস্ট ফর ফান, এভাবে আমার মাথায় রাখতে পারো। তাহলে এখন দেখো থিটার যে ভ্যালুটা, তো থিটার ভ্যালুটা আমাদের মানে অনেকভাবে আমি দেখতে পারি। প্রথমত হচ্ছে এই আর্গুমেন্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এই আর্গুমেন্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, প্রথমত আমি আর্গুমেন্টটাকে এই কন্ডিশনে নিতে পারি যে আর্গুমেন্টটা হবে তোমার 0 হতে পারে, অথবা 0 চাইতে বড় হবে। তো এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, এবং 2π এর চেয়ে ছোট হবে, 2π এর চেয়ে ছোট হবে। এটা একটা কন্ডিশনে, এটা একটা লিমিটের মধ্যে আর্গুমেন্টটাকে ভাবতে পারি। আর আরেকটা লিমিট হচ্ছে তোমার -π, অর্থাৎ পাই এর চেয়ে হবে তোমার, মানে পাই এর চেয়ে, তো -π এর চেয়ে তোমার হবে বড়, অর্থাৎ এই যে এটা হচ্ছে তোমার -π। কেমনে? কারণ তুমি ঘড়ি কাঁটার দিকে ঘুরবা, এই দিকে ঘুরবা, এই দিকে ঘোরা মানে কি? নেগেটিভ না? তাহলে এই দিকে যদি ঘুরি পাই পরিমাণ, তাহলে এটা হচ্ছে তোমার -π, তারপরে আবার ঘুরবো সামথিং, তাহলে এটা তোমার নেগেটিভ পাই, বুঝতে পারতেছো? সো নেগেটিভ পাই থেকে শুরু করে এটা হবে তোমার থিটা, সো পজিটিভ পাই হতে পারে, পজিটিভ পাই পর্যন্ত হাইয়েস্ট হতে পারে। তো এই দুইটা লিমিট দেখলাম, এই দুইটা লিমিটের মধ্যে আমরা আর্গুমেন্টটাকে ভাগ করতে পারি। এখন দেখো এখন দেখো এই লিমিটের মধ্যে যদি তুমি ভাবো, তাহলে থিটার ভ্যালু কিন্তু তুমি মানে 0 থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত বলতে পারবা। আর 0 থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত যদি বলো, তাহলে তোমার কিন্তু এই সবগুলো শর্ত, এই যে বাম পাশে যেগুলো দেখাইলাম, এই সবগুলো শর্ত মেনটেন হবে, মানে এই সবগুলো শর্ত পেয়ে যাবা। আর দেখবা যে, মনে করো দেখলা যে তোমার মানটা হচ্ছে 280,
তাহলে তুমি তো জানো যে 270 এর বড় এবং 360 এর ছোট, সেটা হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে নিশ্চিতভাবে বলা যায় এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, মানে এইভাবে একটু আইডেন্টিফাই করা যায়। কিন্তু যদি মানটা এমন হয় -π থেকে বড়, থিটাটা -π থেকে বড় অথবা পজিটিভ পাই সমান হতে পারে, এটা কি মিন করে জানো? এটা মিন করে এরকম, মানে তুমি এইখানেও কিন্তু সবগুলাকে ব্যাখ্যা করতে পারবে। দেখো, এটা মিন করে এরকম যে -π তো, তাই না? -π মানে এই যে এই সাইডটা। তো যখন আমার মানে পাইয়ের চাইতে আমি মানটাকে জীবনে বড় করতে চাচ্ছি না, মানটা মানে থিটা এর মানটা সর্বোচ্চ পাই হবে। তো দেখো, থিটা মানটা যখন এই যে পাই পরিমাণ ঘুরলো, পাই পরিমাণ ঘুরে যখন আরও একটু যাবে এইদিকে, তো আর একটু গেলে যদি মানটা তো পাই পার হয়ে যাবে, মানে মানটা তো তোমার তখন থিটার মানটা তো তখন পাইয়ের চাইতে বড় হয়ে যাবে। তো আমরা এটা চাচ্ছি না। তো আমরা কি করব, যখন মানটা পাইয়ে চলে আসছে তখন আমরা বিপরীত দিক থেকে গুনবো। মানে এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স, সো এই পজিটিভ এক্সকে বিপরীত দিক থেকে নিলাম, অর্থাৎ এই দিক থেকে নিলাম, নিয়ে নেগেটিভ পাই পর্যন্ত গেলাম। সো নেগেটিভ পাই পর্যন্ত মানে উপরের অক্ষটাকে আমরা পজিটিভ হিসেবে একটা ব্যাখ্যা করব, পজিটিভ পাই। আবার নিচের দিকটাকে যখন নেগেটিভ দিকে পাই নিয়ে যাচ্ছি তখন নেগেটিভ পাই হিসেবে মানটাকে প্রকাশ করব। তো এখন দেখো কিভাবে তুমি বুঝবা যে মানটা কেমন। প্রথমত, যদি তুমি পজিটিভ দেখো, মানে এই যে এই সদের আন্ডারে যদি তুমি পজিটিভ দেখো, তাহলে মাস্ট বি মানটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। মানটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। বলো তো কেন? কারণ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট মাপার জন্য কিন্তু আমি পজিটিভ দিকটা ইউজ করতেছি। এখন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার যদি 90 এর চাইতে যদি বড় হয়ে যায় মানটা, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট নিশ্চিতভাবে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট 90। বলা লাগবে না মনে হয়, আশা করি এই কথাগুলা। তবু আমি একটু ক্লিয়ার করতেছি। আর তার পরবর্তী দেখো, যদি তোমার থার্ড অ্যান্ড ফোর্থ এই দুইটা কোয়াড্রেন্ট যদি বলে, তাহলে কি বুঝবা? তাহলে ওই একই কথা প্রযোজ্য, যে -90 এর চাইতে যদি বড় হয় থিটাটা, তাহলে বুঝবা যে ফোর্থ কোয়াড্রেন্ট। বুঝতেছো? দেখো, এই যে এই পর্যন্ত যখন ঘুরলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত যখন ঘুরলাম, তখন এটা হবে আমাদের -90। তো তার চাইতেও যদি বড় হয়ে যায়, তো -90 এর চাইতে বড়, তো -90 এর চাইতেও যদি বড় হয়ে যায় তখন হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আর্গুমেন্টের মানটা কিন্তু এটা বোঝাবে। তাহলে এখন পরবর্তী যে কনসেপ্টটা, সেটা আমাদের মিন করে কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয়। এবং আজকের যে ক্লাসটা, এটা হচ্ছে সর্বশেষ টপিক। তাহলে প্রথমত আমরা পোলার থেকে কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার এই কনভারসেশনটা একটু দেখব। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা একটু নেই। তাহলে দেখো, এখানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে আমার মান এক্স এক্সিস, ওয়াই এক্সিস। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা জানো কি? এটাকে আমরা বলবো, পোলার থেকে আমরা কার্তেশীয়তে যাব। তাহলে পোলারে প্রথমে দেখব। তাহলে পোলার হচ্ছে আমাদের এখানে আর, এটা হচ্ছে থিটা। ফার্স্ট কোয়াড্রেন্টে নিলাম জাস্ট ফর হিসাবটা যেন খুব দ্রুত করা যায়। আর আমরা যদি একটা হিসাব বুঝি, বাকিগুলো কিন্তু খুব দ্রুত বুঝতে পারবো। তাহলে আর, তাহলে এটা যদি আর হয়, তাহলে এই আরটা কি মিন করে? মূল বিন্দু থেকে ডিস্টেন্স, রাইট? এটা হচ্ছে মূল বিন্দু থেকে ডিস্টেন্স, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আরটা। আর এই যে থিটাটা, এই থিটাটা মিন করে পজিটিভ এক্স, এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স। এই পজিটিভ এক্স এর সাথে যতটুকু কোণ তৈরি করে এই লাঠি সদৃশ জিনিসটা, সেই জিনিসটা, এটা হচ্ছে এটা। এখন আমি যদি কার্তেশীয়তে নিয়ে আসতে চাই, তাহলে কার্তেশীয়ের কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা ছিল তোমার এক্স অক্ষ থেকে একটা ডিস্টেন্স পাইতে হবে আমাদের। মানে এক্স অক্ষ থেকে ডিস্টেন্সের কথা যদি বলো, তাহলে কিন্তু এতটুকু। তাহলে এতটুকুকে আমি কি বলবো? আমি বলবো এক্স। আর ওয়াই আচ্ছা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটাকে বলবো আমি এক্স। আর ওয়াই এক্স অক্ষ থেকে যেটা দূরত্ব, সেটাকে আমি বলি ওয়াই। তাহলে এতটুকু হচ্ছে আমাদের ওয়াইটা, এতটুকু হচ্ছে আমাদের ওয়াইটা। তাহলে এই বাহুটা আর নিচের এই এক্স বাহুটা, এই দুইটা বাহু যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমি আর এবং থিটা থেকে চলে যাব আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। তখন আমাদের হয়ে যাবে বিন্দুটা এক্স কমা ওয়াই। অর্থাৎ আর কমা থিটা থেকে, মানে তোমার যাই বলুক সেটা, তোমার আর কমা থিটা থেকে তুমি যদি এক্স কমা ওয়াই এ যদি কনভার্ট হইতে পারো, এক্স কমা ওয়াই এ যদি নিয়ে যেতে পারো, তাহলেই তোমার পোলার টু কার্তেশীয় হয়ে গেছে। পোলার টু কার্তেশীয় হয়ে গেছে। তো এখন প্রথমত আমরা এই এক্স এর মানটা বের করবো, তারপরে এই ওয়াই এর মানটা বের করবো। তো এক্স এর মানটা যদি আমি বের করতে চাই, আমরা একটু বেসিক ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে এটা হয়ে যায়, বেসিক ট্রিগোনোমেট্রি। তো এইখানে কোনো একটা ভ্যালু, এটা ধরে নিই এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর, এবং এটা হচ্ছে আমাদের থিটা। তো এই যে আমাদের এখানে আর আছে, এই যে এখানে আমাদের আর আছে, এই আর এর সাথে নিচের দিকে যেটা আছে, এটা হচ্ছে আমাদের আর, আর cos থিটা। এবং উপরের দিকে যেটা আছে, এটা হচ্ছে আমাদের আর sin থিটা। কিভাবে পাইলাম? এখানে আমরা যদি এখানে একটা ত্রিভুজ ধরি, দেখো এখানে আমরা যদি একটা ত্রিভুজ ধরি, এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের সেই অতিভুজটা আর। এটাকে আমি নাম দিলাম এ বি সি। সেম ত্রিভুজের মতো ত্রিভুজ একটা গণ্য করলাম। তাহলে এখন এই ত্রিভুজের জন্য আমাদের ভ্যালু লাগবে এ বি এর ভ্যালু, আমাদের ভ্যালু লাগবে বি সি এর ভ্যালু, অর্থাৎ ভূমি আর অতিভুজের ভ্যালু।
তো দেখো তো প্রথমত আমি যদি বিসি এর ভ্যালুটা মানে এই পার্টটা কিন্তু আমাদের এক্স, তো এক্স যদি তুমি বের করতে চাও তাহলে তুমি এক্স আর আর এর মধ্যে সম্পর্ক নিবা। এখন বলো এই যে থিটাটা, এই থিটার সাপেক্ষে তোমার এক্স আর আর কি? এই থিটার সাপেক্ষে তোমার এক্স আর আর হচ্ছে ভূমি আর অতিভুজ। তাহলে আমি ভূমি আর অতিভুজের সম্পর্ক যদি স্থাপন করি তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে তোমার লম্ব। তাহলে আমি যদি ভূমি আর অতিভুজের সম্পর্ক স্থাপন করি তাহলে আমি বিসিটা পাবো, কারণ আমাদের অতিভুজ জানা। তাহলে প্রথমত আমি এ বিসি ত্রিভুজের জন্য আমি cos θ নিলাম, কারণ cos θ ভূমি আর অতিভুজের সম্পর্ক নিয়ে আসে। তাহলে cos θ হবে তোমার ভূমি অর্থাৎ বিসি ডিভাইডেড বাই হবে অতিভুজ এসি। তাহলে আমি যদি বিসিটা যদি বের করি এখান থেকে তাহলে বিসি ইজ ইকুয়ালস টু হবে এসি cos θ। তাহলে এসিটা কি? এসিটা হচ্ছে তোমার আর, এবং এখান থেকে পাচ্ছি cos θ, সো বিসি হয়ে গেল তোমার cos θ। আর বিসিটা ছিল কি? নিচের এক্স এক্সিস না? তাহলে এক্সটাকে কি পাইলা? আর cos θ। বুঝলাম, আমরা কিন্তু এটা লিখছি x সমান আর cos θ। তাহলে এখান থেকে একটা জিনিস পাইলা যে x ইজ ইকুয়ালস টু হবে আর cos θ। এইটাই মূলত সেই সম্পর্ক, এইটাই সেই সম্পর্ক। আচ্ছা, দ্বিতীয়ত দেখো আমি এবিটা পাইতে চাই, তো এবিটা হচ্ছে আমাদের y এর ভ্যালুটা। তো এবিটার জন্য আমি কি নেব? এবিটার জন্য আমি নেব এখান থেকে সাইন। এবিটার জন্য আমি এখান থেকে নেব সাইন। তাহলে আমি যদি সাইন থিটা নেই, সাইন থিটা সমান হবে আমাদের এ বি ডিভাইডেড বাই এসি, মানে এ বি ছিল আমাদের লম্ব আর এসি হচ্ছে আমাদের অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা মিন করে আমাদের সাইনটা। তাহলে আমি যদি পরবর্তী লাইনে লিখি এ বি হবে আমাদের এ সি সাইন থিটা। তাহলে তার পরবর্তীতে এ বি ইজ ইকুয়ালস টু এসি মানে কি? আমাদের আর টানা, তাহলে আর ইন্টু এখানে আছে আমাদের সাইন থিটা। তাহলে এই এ বিটাকে যেন আমরা কি বললাম? এই এ বিটাকে হচ্ছে আমাদের ওয়াই বলি না? ওয়াই, দেখো এখানে এ বিটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু হবে আর সাইন থিটা। এইটুকু কনসেপ্টকে আমরা নিয়ে আসলাম প্রথমত। এটা হচ্ছে আমাদের আর সাইন থিটা। তাহলে দেখো তুমি যদি এক্স এবং ওয়াই যদি নির্ণয় করতে চাও আর এবং থিটা থেকে, তাহলে আর থিটা তোমার জানা, তাহলে এক্স এর ভ্যালু হবে তোমার আর cos θ এবং ওয়াই এর ভ্যালু হবে তোমার আর সাইন থিটা। তো আশা করি এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে। তো এইটা ক্লিয়ার হওয়ার মাধ্যমে আমাদের পোলার টু কার্টেসীয় এটা কনভার্ট হয়ে গেছে। কিন্তু আমাদের এই পোলার টু কার্টেসীয় এই টপিকটা শেষ হয়নি, এখান থেকে বেশ গুটি কয়েক ম্যাথ করা লাগবে, তারপরে এটা ক্লিয়ার হবে। কাজেই আমরা আপাতত খালি দেখতেছি, আমরা এই টপিকটা দেখার পরেই, এই কনসেপ্টটা দেখার পরেই কয়েকটা ম্যাথ প্রবলেম প্র্যাকটিস করব, তারপরে হচ্ছে আজকের ক্লাস আমাদের ইতি। তো দেখো এখানে কার্টেসীয় টু পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, কার্টেসীয় টু পোলার। সো কার্টেসীয় টু পোলার এখানে যদি যাইতে চাও ওই আগের বারের মতোই সেম ব্যাপার স্যাপার, তো আমরা ওটা আবার হিসাব করতে যাচ্ছি না, আমরা যেটা এখন করব নতুনভাবে সেটা দেখো। আচ্ছা, এবার মনে করো তোমার এক্স এবং ওয়াই দেওয়া আছে, তো এই পয়েন্টটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই, এক্স কমা ওয়াই। তাহলে বলো তো ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব অর্থাৎ এটা উলম্বিকভাবে যেটা। এক্সটা কি? এক্সটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ থেকে যেটা দূরত্ব অর্থাৎ আনুভূমিক যেটা এক্স। এখন এখান থেকে আমি পাইতে চাই এটা হচ্ছে থিটাটা কত, আর পাইতে চাই আরটা কত, তাহলে প্রথমত এখানে দেখো যে আমি যদি আরটা যদি পেতে চাই, মানে প্রথমত আমি মডুলাসটা নির্ণয় করবো, মডুলাস নির্ণয়। প্রথমত আমরা যদি মডুলাসটা যদি নির্ণয় করি কিভাবে পেতে পারি? দেখো আগের যে বাম পাশের যে স্লাইডটা, বাম পাশের যে পার্টটা, সেটাকে কি পাইলা? সেখানে পাইলা এক্স ইজ ইকুয়ালস টু আর cos θ, ওয়াই ইজ ইকুয়ালস টু পাইলা আর সাইন থিটা, তাহলে বলো তো তুমি যদি এইখান থেকে মানে এই দুটো ইকুয়েশন থেকে, এটাকে মনে করি ইকুয়েশন নাম্বার 1 বললাম, আর এটাকে বললাম আমি ইকুয়েশন নাম্বার 2। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তুমি যদি থিটাটা যদি বাদ দিতে পারো কোনোভাবে যদি তুমি থিটাটা যদি বাদ দিতে পারো, তাহলে এখানে আর থাকবে আর এক্স এবং ওয়াই থাকবে। তখন কিন্তু তোমার আরটাকে তুমি প্রকাশ করতে পারবা এক্স এবং ওয়াই এর মাধ্যমে। তো কি কাজ করা যাইতে পারে এখানে? কি কাজ করলে আমি এখানে এই মডুলাসটা পাইতে পারবো? দেখো একটু মাথা খাটালেই হয়ে যায় যে তুমি যদি 1 নাম্বারটাকে যদি স্কোয়ার করো এবং তার সাথে যদি 2 নাম্বারটাকে স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে একটা মজার কাহিনী হয়। কি কাহিনী? দেখো করলেই বুঝতে পারবা। এখানে এক্স স্কোয়ার, এক্সটাকে বাম পক্ষ স্কোয়ার করে যোগ করো, ডান পক্ষ স্কোয়ার করে যোগ করো, ইজিয়েস্ট প্রসেস। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছ, এবং ডান পাশে যেটা পাচ্ছ সেটা হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। কিছু বুঝতে পারতেছো কি নেক্সট লাইনটা কি হইতে পারে? আশা করি তোমরা অনেকেই ধরে ফেলছো। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ারটাকে কমন নাও, কমন নিলে এখান থেকে বাবা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা তোমরা 19-এ দেখছিলে না? এটা কি? এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা কিন্তু 1, বহুল ব্যবহৃত একটা সূত্র এটা কিন্তু, ঠিক আছে?
এখান থেকে তোমরা কি পাবা, এখান থেকে পাবা আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন তুমি যদি আর এর ভ্যালুটা যদি নির্ণয় করো তাহলে আর ইজ ইকুয়ালস টু হবে, বলো প্লাস মাইনাস দিব, এখানে আর এর আগে প্লাস মাইনাস দিব, এখানে প্লাস দিব মাইনাস দিব, না এটা অনলি প্লাস। কারণ কি, কারণ আর তোমার মিন করে একটা ডিস্টেন্স, তো এটা কি জীবনে নেগেটিভ হতে পারে, পারে না, তো অনলি প্লাস। আর এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটার মাধ্যমে তোমরা পেয়ে গেলাম মডুলাসের ভ্যালুটা, এইটার মাধ্যমে পেয়ে গেলাম মডুলাসের ভ্যালুটা, এখানে মডুলাসের ভ্যালুটা পেয়ে গেছে, ঠিক আছে, মডুলাসের ভ্যালুটা পেয়ে গেছে। তো আশা করি এখান থেকে মডুলাস নির্ণয় করা শিখে গেলাম, মডুলাস নির্ণয় করা শিখে গেলাম। তো পরবর্তীতে আমরা একটু আর্গুমেন্টে যাব, আমরা একটু আর্গুমেন্টে যাব, তেমনি হচ্ছে আমাদের মোটামুটিভাবে শেষ হবে। তো এখন এই কনসেপ্টটা সবচাইতে প্যাচাল্লা জিনিস, সেটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট আমরা নির্ণয় করব। কেন প্যাচাল্লা? কারণ 4টা কোয়াড্রেন্টের জন্য তোমার 4 ভাবে বের করা লাগবে, ঠিক আছে, 4টা কোয়াড্রেন্টের জন্য 4 ভাবে বের করা লাগবে। তো আগের স্লাইড থেকে দেখো আমরা একটা জিনিস পাই। ও আচ্ছা, এই চিত্রটা আমরা জাস্ট না রাখি, বেকার, একবারে ইয়ে করব। তো দেখো এখান থেকে দেখো, তো আমরা পাইলাম এক্স ইজ ইকুয়ালস টু পাইছি আর কস থেটা, ওয়াই ইজ ইকুয়ালস টু পাইছি আর সাইন থেটা, আর সাইন থেটা। তো এই দুইটা থেকে আমি যদি এবার আর এর ভ্যালুটা যদি ক্রস করে দিতে পারি, আর এর ভ্যালুটা যদি বাইর করে দিতে পারি, তাহলে কিন্তু কি আমার থিটা ভ্যালুটা পাবো। তাহলে প্রথমত এটাকে 1 নম্বর ইকুয়েশন বললাম, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, অ্যান্ড এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে 2 নম্বর ইকুয়েশনকে যদি 1 নম্বর দ্বারা যদি ভাগ করে দেওয়া যায়, মাথা খাটাও, কি হবে, এখানে আর কিন্তু কাটাকাটি যাবে, এবং আরেকটা কাজ হবে, দেখো সেটা, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা ইজ ইকুয়ালস টু হবে ওয়াই বাই এক্স। আর টু ভ্যানিশ, এখান থেকে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা এটা পাবা ট্যান থিটা। তাহলে ট্যান থিটা কি পাচ্ছ, ট্যান থিটা সমান হবে তোমার ওয়াই বাই এক্স। তার মানে তুমি যে কার্যসূচী স্থানাঙ্ক ছিল ওয়াই আর এক্স, সেই ওয়াই এবং এক্স এর সাহায্যে তুমি থিটাটাকে নিয়ে আসো। তার পরবর্তী লাইনে বলবা থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ, থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স, ঠিক আছে। এখন দেখো তো এইখানে যে ওয়াই এবং এক্স, এই ওয়াই এবং এক্স তো তোমার পজিটিভ নেগেটিভ অনেক কিছু হতে পারে, তাই না, কারণ এগুলো স্থানাঙ্ক। যদি পজিটিভ এক্স অক্ষের পজিটিভ দিকে যদি যায় তাহলে পজিটিভ সামথিং মান, এক্স অক্ষের যদি নেগেটিভ দিকে যায় তাহলে নেগেটিভ সামথিং মান, তাহলে এগুলো কিন্তু তোমার নেগেটিভ হতে পারে। তাহলে এই মানটা নিয়ে কি তুমি হিসাব করতে পারবা না কিন্তু। এই জন্য আমার পরবর্তী লাইনটা বা এটাকে যদি আমি একটু করে দিই, মানে 100% যদি সংশোধন করে দিই, তাহলে সেইটা এভাবে লিখবো, এটা হবে tan ইনভার্স অফ মডুলাস অফ ওয়াই বাই এক্স। মডুলাস কেন? কারণ এখানে ওয়াই এর ভ্যালু যদি নেগেটিভ হয়, এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাও আমার কোনো ফ্যাক্ট হবে না, এটা জাস্ট এখন দূরত্ব নির্দেশ করবে। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো এই ব্যাপারটা যে দেখলা, বলো এই ব্যাপারটা যে দেখলা, এটা কোন কোয়াড্রেন্টের জন্য, এটা কোন কোয়াড্রেন্টের জন্য? তো আমরা প্রথম যে হিসাবগুলো করছিলাম, আমি যদি তোমাদের আগের স্লাইডটা দেখাই, প্রথম হিসাবটা এটা কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য যেহেতু হিসাবগুলো হয়েছে, তাহলে তোমার এখানে যে আর্গুমেন্টের ভ্যালুটা বের হলো সেটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। বলো, আমি শুরু করার আগেই বলছিলাম এটা একটা প্যাচাল্লা জিনিস, মানে আলাদা আলাদাভাবে বের করে দেখতে হয়। তো এখানে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য যে মানটা বের করছে, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে খাটবে? মোটেও না, খাটবে না। তো ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা কি করলাম দেখো, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে এক্স, ওয়াই এক্স, এটা হচ্ছে তোমার সেই আরটা, সেই থিটাটা, আচ্ছা আর থিটা না, এক্স ওয়াই এর মাধ্যমে বলবো, এক্স ওয়াই এর মাধ্যমে বলবো, এটা হচ্ছে তোমার এক্স এবং এটা হচ্ছে তোমার ওয়াই। তো এক্স এবং ওয়াই যদি হয়, তাহলে এখানে যে থিটাটা আছে, এই থিটাটাকে আমরা এইভাবে বলবো tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। ডান। আচ্ছা, মডুলাস, ওকে, হয়ে গেছে। তো এবার আমরা বাকি কোয়াড্রেন্টগুলো ধাপে ধাপে দেখে ফেলবো। প্রথমে এবার যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে যদি একটু যাই, সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে হিসাব করতে পারবো দেখো। সেকেন্ড কোয়াড্রেন্ট ড্র করো। ও আচ্ছা, আমি একটু নিচে লিখি। তাহলে এই দিক এবং এই দিক, এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট মিন করে, ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। তো এই সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার এইখানে যে এক্স এর ভ্যালুটা, এটা হচ্ছে নেগেটিভ, কারণ নেগেটিভ দিকে, এক্স অক্ষের নেগেটিভ দিকে। দেখতে পাচ্ছ যে আমরা ক্লাসের শুরুতে যেগুলো বেসিক জিনিসগুলো দেখলাম, ওই বেসিক জিনিসটা কিন্তু আমার এখন ইউজ হচ্ছে, ওই বেসিক জিনিসটা আমাদের কিন্তু এখন ইউজ হচ্ছে। তাহলে দেখো, এটা যে তোমার এক্স আছে মাইনাস এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন তুমি এখান থেকে বের করবা কি জানো, এখান থেকে তুমি বের করবা যে এক্স অক্ষ থেকে কত দূরে আছে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা, অর্থাৎ তুমি এই কোণটা বের করবা, এই কোণটা হচ্ছে তোমার মান। বুঝতে পারতেছো?
তাহলে এই কোণটাকে তুমি কি বলবা? এই কোণটাকে তুমি মনে করো যে বলবা থিটা প্রাইম। এখন আগের মতো দেখো তো, আগের মতো তুমি ওই ত্রিভুজের জ্ঞানটাকে এইখানের এই ত্রিভুজে অ্যাপ্লাই করতে পারো না? মনে করো এখানে নতুন একটা কোণ তৈরি হইলো, এই কোণটাকে তুমি বললা থিটা প্রাইম। তাহলে বলো এই থিটা প্রাইম সমান তুমি কি লিখতে পারো? থিটা প্রাইম সমান লিখতে পারো tan ইনভার্স অফ, আগের হিসাব, সম্পূর্ণ আগের হিসাব, কারণ ওই একটা সিঙ্গেল ত্রিভুজের জন্য কি বলা যায় সেটা আমরা দেখছি আগে, ঠিক আছে? সেটা আমরা আগে দেখছি। তাহলে এখানে থিটা প্রাইম সমান বলতে পারবা tan ইনভার্স অফ y বাই x। তাহলে বলো যদি আমি থিটা প্রাইমটা যদি নির্ণয় করি, ও আচ্ছা দুইটাকে থিটা প্রাইম বলে ফেলছি, আচ্ছা আচ্ছা, তো ইয়া করো, এটাকে সিম্পল ভাবে থিটা বলো, এটা জাস্ট থিটা, এটা জাস্ট থিটা, ঠিক আছে? তো থিটা প্রাইমটা কি হবে? থিটা প্রাইমটা হবে এই যে এই সম্পূর্ণটা, দেখো এই সম্পূর্ণটা যদি একবার ঘুরি, বলো পজিটিভ দিকে ঘুরলাম না? আর কি পরিমাণ ঘুরলাম? পাই পরিমাণ। তাহলে এটা হবে পজিটিভ পাই। তারপরে তুমি কিছু দূর পিছিয়ে আসতেছো না, এই যে এখানে 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 তুমি কিছু দূর পিছিয়ে আসতেছো, কিছু দূর পিছিয়ে আসতেছো এইদিকে, এটা কি? এটা তোমার নেগেটিভ না? তাহলে নেগেটিভ কত দূর পিছিয়ে আসতেছো? থিটা প্রাইম পরিমাণ। দেখো এই অ্যাঙ্গেলটা তোমার থিটা, ও অ্যাঙ্গেলটা থিটা পরিমাণ পিছিয়ে আসতেছো। তাহলে কি বলবা? এই যে থিটা প্রাইম অ্যাঙ্গেলটা হবে পজিটিভ পাই, মানে পাই এর আগে পজিটিভ, এবং তুমি পিছিয়ে আসতেছো ঘড়ি কাটার দিকে, তখন হবে নেগেটিভ থিটা প্রাইম পরিমাণ পিছিয়ে আসতেছো, নেগেটিভ থিটা প্রাইম। তো ও থিটা প্রাইম না, থিটা, বারবার আমি একই ভুল করে ফেলতেছি, এটা হবে থিটা। তাহলে দেখো এখন এই থিটার মানটা তুমি জানো, তাহলে থিটা প্রাইম সমান কি হবে? থিটা প্রাইম সমান হবে পাই মাইনাস থিটা, থিটার জায়গায় লিখতে পারবা tan ইনভার্স অফ y বাই এক্স। সো বুঝতে পারলা? যদি সেকেন্ড কোয়ার্টার যদি হিসাব হয় তাহলে কি হবে? তাহলে তোমার যে আর্গুমেন্টটা হবে, আমি জাস্ট একবারে লিখে ফেলি পুরো জিনিসটা, তাহলে তোমার আর্গুমেন্টটা হবে থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু পাই মাইনাস থিটা। আগে এটা মনে রাখবা, থিটার মান মনে রাখবা, যে থিটার মান, থিটাকে বলতেছি, থিটার মান অলওয়েজ tan ইনভার্স অফ y বাই এক্স। এটা মডুলাস হবে y বাই এক্স, এটা অলওয়েজ। জাস্ট আমি পাই থেকে থিটাটা বাদ দিব, পেয়ে যাব। তার পরবর্তীতে মানে মাথায় রাখবা তুমি এইটা, তার পরবর্তীতে তুমি যখন ম্যাথমেটিক্সে অ্যাপ্লাই করবা, এটা করবা পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই এক্স, আর এখানে হবে একটা মডুলাস। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট হিসাব। আগেটা যেটা গেল সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। তো চলো পরবর্তী স্লাইডে আমরা থার্ড এবং ফোর্থটা কমপ্লিট করে ফেলি। তাহলে দেখো এখানে আমরা থার্ড কোয়াড্রেন্টটা করব। তো থার্ড কোয়াড্রেন্টটা কেমন হবে? এদিকে একটা, এদিকে একটা, এরকম, ঠিক আছে? তো এইখানে এবার একটা ত্রিভুজ গঠিত হবে, কারণ অ্যাঙ্গেলটা হবে এরকম। তাহলে এটাকে আমি বললাম মনে করো এক্স কমা ওয়াই। তাহলে দেখো এইটা কি হবে? এটা হবে তোমার ওয়াই, এটা হবে তোমার ওয়াই, আর এটা হবে তোমার এক্স, এটা হবে তোমার এক্স। তাহলে দেখো তো এইটা তোমার কি? এইটা তোমার থিটা না? তোমার কনসার্ন হচ্ছে এই থিটা নিয়ে। বলো এই ত্রিভুজের জন্য অলওয়েজ থিটা সমান কি? থিটা সমান তোমার হচ্ছে tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তাহলে থিটা সমান যদি tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স হয়, তাহলে তোমার যদি মানে এই পর্যন্ত, এই লাঠি পরিমাণ পর্যন্ত যদি আসতে চাও, তাহলে কি করবা জানো? দেখো সাইডে দেখাচ্ছি, তুমি এইখান থেকে ঘুরবা, বলো কত ঘুরলা? পাই না? বলো কোন দিকে ঘুরলা? পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? পজিটিভ দিকে, কারণ ঘড়ি কাটার বিপরীত দিকেটা, তাহলে পজিটিভ পাই। প্লাস আরও তুমি একটু ঘুরবা না? আরও তুমি এদিকে একটু ঘুরবা না? কোন দিকে ঘুরলা বলো তো? পজিটিভ দিকে না? এন্ড কি পরিমাণ কোণে ঘুরলা? থিটা পরিমাণ কোণে। তাহলে তুমি যদি পুরো এইখান থেকে যদি এইখানে আসতে চাও, তাহলে তোমার কত ঘুরতে হবে? টোটাল তোমার ঘুরতে হবে পাই প্লাস থিটা, আর এটাই হচ্ছে তোমার এইখানের আর্গুমেন্ট, অর্থাৎ থিটা প্রাইম। তাহলে এই সবগুলো জিনিস আশা করি তোমরা বুঝতে পারছো। আমি জাস্ট জিনিসটা মিশাই দেই একবারে জিনিসটা ভালো করে বলি। দেখো একবার জিনিসটা ভালো করে বলি। তো এই ছিল হচ্ছে এখান থেকে এখানে যদি আসো, তাহলে পাই আসলা পজিটিভ পাই। আবার এখান থেকে এইখানে আসতেছো, এখান থেকে এইখানে, তাহলে আবার প্লাস থিটা পরিমাণ আসলা। তাহলে একবারে আসলা তুমি থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু থিটা প্লাস পাই, অর্থাৎ পাই প্লাস থিটা। বুঝতে পারতেছো? তাহলে এখানে তোমার যে ইয়াটা হবে, থিটা প্রাইমটা হবে, অর্থাৎ আর্গুমেন্টটা হবে, সেই আর্গুমেন্টটা হবে পাই প্লাস থিটা। আগের বার হয়েছিল পাই মাইনাস থিটা, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট। আর থার্ড কোয়াড্রেন্টটা হবে পাই প্লাস থিটা। তাহলে পাই প্লাস থিটাকে যদি ব্যাখ্যা করতে চাও, তাহলে কি হবে? এখানে হবে পাই প্লাস থিটা। থিটার জন্য কি বলবা? থিটার জন্য বলবা তুমি tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। হয়ে গেছে। এটাই কিন্তু তোমার এটার জন্য আর্গুমেন্টের মান। এখন এখানে একটা কাজ আছে জানো?
এই কাজটা কি? এই কাজটা হচ্ছে তুমি এখানে যে লিমিটের মধ্যে বের করলা, ওই যে আমরা যখন আর্গুমেন্ট দেখছিলাম, আর্গুমেন্টের ওখানে দেখলাম যে দুইটা লিমিট আসছিল আমাদের। এইখানে তুমি যে লিমিটটা করলা সেই লিমিটটা হচ্ছে তোমার, মানে তুমি মনের অজান্তে করে ফেলছো। থিটার মানটা তোমার 0 থেকে শুরু, 0 হতে পারে, 0 থেকে শুরু 360 পর্যন্ত হতে পারে। এই লিমিটের মধ্যে কিন্তু তুমি কাজ করলা, কারণ দেখো তুমি 180 পার হয়ে গেছে। এখন যদি তোমার কখনো বের করতে বলে যে থিটার ভ্যালুটা হয়েছে মনে করো 0, 0 হতে পারে। আর ও হ্যাঁ, এরকম না, এরকম না, দেখো এটা হচ্ছে নেগেটিভ পাই, এটা হচ্ছে তোমার নেগেটিভ পাই থেকে বড় 0, তারপরে সর্বোচ্চ হতে পারে তোমার পজিটিভ পাই। তাহলে এরকম যদি হয় তাহলে মানটা কেমন হবে জানো? জাস্ট থটিং প্রসেসটা একটু চেঞ্জ হবে, সব কিছুই সেম, থটিং প্রসেসটা একটু চেঞ্জ হবে। দেখো আমি এবার আর এই যে এই 180 আর পার হইতে পারবো না, কাজে এই দিক দিয়ে যে আমি মিলাইতে পারবো না। তো আমাকে যাইতে হবে কোন দিকে? আমাকে এবার যাইতে হবে এই দিকে। বলো এই দিকে যে গেলা, ঘড়িকাটার দিকে না বিপরীতে? দিকে কিন্তু, ঘড়িকাটার দিকে কিন্তু। তাহলে ঘড়িকাটার দিকে যদি যাও তাহলে এইটা নেগেটিভ না? তাহলে নেগেটিভ পাই প্রথমে নেগেটিভ পাই। তারপরে দেখো এখানে গিয়ে তুমি এই যে এই লাঠিটাকে খুঁজতেছো, এই লাঠিটাকে তুমি খুঁজতেছো। তাহলে এই লাঠিটাকে খুঁজলে তুমি কি আবার পিছাবা না? আবার যদি পিছাও তাহলে কতটুকু পিছাইলা? এটা পিছাইলে তুমি থিটা পরিমাণ, তুমি পিছাইলা থিটা পরিমাণ, তাহলে পজিটিভ থিটা, কারণ এই দিকে আসা হচ্ছে তোমার পজিটিভ। তাহলে তখন তোমার অ্যাঙ্গেলটা হবে, তখন তোমার অ্যাঙ্গেলটাকে বলবা থিটা প্রাইমটাকে বলবা এই ইয়ার মধ্যে, তখন তোমার থিটা প্রাইমটাকে বলবা নেগেটিভ পাই। নেগেটিভ পাই তো গেলা, কিন্তু পিছাইতে হবে একটু, তাহলে পিছাইতে যায় পজিটিভ দিকে পিছাইলা, তার মানে পজিটিভ থিটা। মানে নেগেটিভ দিকে পাই পরিমাণ পিছাইলা, তো নেগেটিভ পাই, এবং পজিটিভ দিকে থিটা পরিমাণ পিছাইলা, তাহলে পজিটিভ থিটা। তাহলে এইটা যদি একটু বের করো, বের করার কোনো কারণই নেই, নাই, সেটা হচ্ছে নেগেটিভ পাই হবে জাস্ট, প্লাস হবে থিটা। থিটার মান জানো কি? থিটার মান হচ্ছে তোমার tan ইনভার্স অফ y/x। ঠিক আছে কিন্তু? তাহলে এই কন্ডিশনের আন্ডারে তোমার এইরকম আর্গুমেন্ট তুমি বের করবা। ঠিক আছে? তো এই একই আর্গুমেন্ট, দুইটা কিন্তু একই কথা মিন করতেছে। দেখো এটাও যা, এটা কিন্তু তা, কিন্তু আমাদের দুইটা লিমিটে আমরা আলাদা আলাদা করে ফেললাম। তো বুঝতে পারছো আশা করি। এখন আমরা ফোর্থ কোয়াড্রেন্টটা দেখবো, ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়। তো দেখো এখানে ফোর্থ কোয়াড্রেন্ট, তো ফোর্থ কোয়াড্রেন্ট যখন আমি বলতেছি, তো দেখো এটা হচ্ছে ব্যাপারটা এমন, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার সেই পয়েন্টটা। তো দেখো এখানেও একটা ত্রিভুজ তৈরি করবে, মূলবিন্দু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আর, সেটাকে আমি বলতেছি আর, আর এটাকে আমি বলবো ওয়াই, এটাকে আমি বলবো এক্স। বলতো এই বিন্দুটা কি? এই আচ্ছা, আগের বার যে বিন্দুগুলো লিখতেছিলাম একটু ভুল করে লিখে ফেলছে। দেখো এখানে -x কারণ বাম দিকে, আবার নেগেটিভ ওয়াই কারণ নিচের দিকে। এখানেও দেখো এখানে হচ্ছে কি, এখানে তোমার এক্সটা পজিটিভ কারণ এটা হচ্ছে পজিটিভ এক্স ডান দিকে, আর ওয়াইটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ বাম নিচের দিকে। ঠিক আছে? তো তুমি এই অ্যাঙ্গেলটাকে কি বলবো বলো? এই অ্যাঙ্গেলটাকে আমরা সবসময় নাম দিচ্ছি থিটা। তাহলে তোমার লাগবে কি? তোমার লাগবে হচ্ছে থিটা প্রাইম, অর্থাৎ এইখান থেকে দেখো আমরা দুইটা আইডেন্টিফিকেশন নিব, মানে দুইটা আলাদা আলাদা লিমিটের জন্য দুইটা আলাদা আলাদা মান বের হবে। প্রথম যে লিমিটটা সেটা হচ্ছে সহজটা, 0 থেকে বড় হতে পারে বা 0 হইতে পারে, 360 এর চেয়ে ছোট হবে বা 360 সর্বোচ্চ হতে পারে। তো এই লিমিট যদি নাও, আচ্ছা সর্বোচ্চ 360 এর ব্যাপারটা এমন না, কারণ তোমার 360 যখন চলে গেছে তখন ওটা আবার 0 হয়ে গেছে। তো তুমি যদি 0 সমান যদি বলো তাহলে 360 এর সমান বলতে পারবা না। আচ্ছা, তাহলে দেখো থিটা থেকে বা 0 থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড়, এবং তোমার হচ্ছে তোমার 360 এর চেয়ে ছোট। তো দেখো কি বলা যায়। তো এখানে আমরা কিভাবে নিতে পারি ব্যাপারটা হচ্ছে এই যেরকম, এখান থেকে তুমি ঘুরবা, কত ঘুরবা? 2 পাই পরিমাণ ঘুরলা, বলো 2 পাই পরিমাণ পজিটিভ দিকে ঘুরলা না? ঘুরলাম। এবার দেখো তুমি আবার পিছাবা, কতটুকু পিছাবা? এই যে এখান থেকে এই যে এই অ্যাঙ্গেলটা কি? থিটা পরিমাণ না? তো তুমি এই দিকে পিছাবা থিটা পরিমাণ, বলো নেগেটিভ দিকে পিছালে না, এই জন্য নেগেটিভ থিটা। তো এখন এই যে আর্গুমেন্টটা হবে তোমার, মানে এই শর্তের আন্ডারে যদি তুমি ফেলো তাহলে আর্গুমেন্টটা হবে থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু থিটা না 360, এটা হবে 360। তো 360 না বলে আমি কি বলবো? 2 পাই বলবো। 2 পাই বলবো, পজিটিভ 2 পাই, আর এখান থেকে হচ্ছে পিছাইলাম নেগেটিভ থিটা। তাহলে বলো এখানে থিটা প্রাইম কি হবে? থিটা প্রাইম হবে তোমার 2 পাই মাইনাস থিটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স অফ মডুলাস অফ y/x, এটা।
এটা হচ্ছে তোমার মানটা কোন শর্তের আন্ডারে, এই শর্তের আন্ডারে এটা হবে। তো আশা করি বুঝতে পারলা এই ঘটনাটা। তো এখন নেক্সট ইয়েটা দেখো, সেটা হচ্ছে যে যদি আমি 17টা ধরি মাইনাস পাই, এটা থেকে বড় হচ্ছে থিটাটা। আচ্ছা এখানে থিটা, হ্যাঁ মাইনাস পাই, এখান থেকে বড় হচ্ছে থিটাটা, তারপর হচ্ছে সর্বোচ্চ হইতে পারে পজিটিভ পাই এই শর্তের আন্ডারে। কিভাবে চিন্তা করবা, চিন্তাটা খালি চেঞ্জ হবে, সব কিছুই সেম। তো দেখো এখান থেকে আমি তো 180 পার হইতে পারবো না, তো এইদিকে যাওয়ার আমার কোনো প্রশ্নই আসে না, যাবো না। আমি যাবো কোন দিকে, আমি যাবো এবার এই দিকে। এবার এই দিকে যদি যাও, দেখো তো লাঠিটা এখানে আছে না, তো লাঠিটাকে তুমি এই দিকে পাইতে যাবা, জাস্ট কি থিটা পরিমাণ পিছাবা। তো থিটা পরিমাণ যদি পিছাও, কোন দিকে পিছাচ্ছ তুমি, এই দিকে যাচ্ছ মানে নেগেটিভ দিকে যাচ্ছ, আর নেগেটিভ দিকে কত যাচ্ছ, যাচ্ছ থিটা পরিমাণ, তাহলে মাইনাস থিটা। তাহলে এখানে তোমার যে অ্যাঙ্গেলটা হবে, মানে তোমার হচ্ছে এইটাই থিটা প্রাইম, আবার এটাই হচ্ছে থিটা, তাহলে তোমার অ্যাঙ্গেলটা হবে থিটা প্রাইম সমান মাইনাস থিটা। বুঝতে পারতেছো, থিটা প্রাইম সমান হবে মাইনাস থিটা। এখন দেখো থিটা প্রাইম পাইলাম, মাইনাস থিটা কি, মাইনাস টেন ইনভার্স অফ মডুলাস অফ ওয়াই বাই এক্স। তো এটা হচ্ছে ব্যাপার, টেন ইনভার্স অফ ওয়াই বাই এক্স, এটা হচ্ছে তোমার ব্যাপার। কোন শর্তের আন্ডারে, যখন তুমি এই শর্ত ফেলবা সেই শর্তের আন্ডারে তোমার মডুলাস হবে। তো দেখো, তো এখন এখানে আমরা হচ্ছে 4টা কোয়াড্রেন্টিং, এখন আমরা 4টা কোয়াড্রেন্টিং আমাদের যে আর্গুমেন্টটা, সেই আর্গুমেন্টটা পেয়ে গেছি। তো এখন আমরা একটা ছোট্টখাটো একটা অঙ্ক করব, অঙ্ক করেই হচ্ছে আজকের ক্লাসটা শেষ করে দেব। তো দেখো প্রথমত আমরা কি ব্যবহার করতে পারি, দেখো প্রথমত এগুলো হচ্ছে প্রবলেম সলভিং। প্রথমত আমরা করি 1 নম্বরে, আমি যে ইয়েগুলো দিচ্ছি, এটা 1 নম্বর। আমি যে ইয়েগুলো দিচ্ছি এগুলো মনে করো যে তোমাকে নিয়ে যেতে হবে পোলার টু কার্টেসিয়ান, তাহলে দেখো পোলারে আমি দিচ্ছি, মনে করো বললাম 2, পাই বাই 3, এটা একটা, ঠিক আছে, এটা একটা। তারপরে বললাম 2, 2 পাই বাই 3, এটা একটা। তারপরে বললাম 2, 3 পাই বাই 2, এটা একটা। তো আশা করি খুব দ্রুত। তো দেখো যখন যখন তুমি পোলার থেকে কার্টেসিয়াতে যাবা, মাস্ট বি মাথায় আসবে তোমার x ইজ ইকুয়ালস টু r cos থিটা এন্ড y ইজ ইকুয়ালস টু হবে তোমার r sin থিটা। পোলার টু কার্টেসিয়াতে যাওয়া মানে হচ্ছে তোমার r এবং থিটা থেকে কনভার্ট হয়ে যাওয়া তোমার x এবং y তে। তো x এবং y এর মানটা আমার বাম দিকে আছে এবং এখান থেকে এখানে যাব, বুঝতে পারছো আশা করি। তাহলে এখন দেখো এখান থেকে তুমি যদি x এর ভ্যালুটা পাইতে চাও, সেটা হবে তোমার 2, কারণ 2 হচ্ছে তোমার r এর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে তোমার মডুলাস আর্গুমেন্ট। তাহলে 2 cos কত পাই বাই 3। তো এখানে কি পাবা, 2 গুণ cos পাই বাই 3 মান হচ্ছে হাফ, পয়লা 1। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে তোমার y ইজ ইকুয়ালস টু হবে কি 2 sin পাই বাই 3। তো sin পাই বাই 3 মানে sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তো 2 ইনটু √3 ডিভাইডেড বাই 2, ভ্যালু পাইলা √3। তাহলে যে ইয়াটা পাবা সেটা হচ্ছে তোমার অ্যান্সারটা হবে তোমার 1, √3, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এন্ড দেন তার পরবর্তীতে যদি দেখো তাহলে কি পাবা, তাহলে দেখো এখান থেকে x ইজ ইকুয়ালস টু কি পাবা, x ইজ ইকুয়ালস টু পাবা 2 cos 2 পাই বাই 3। দেখো পাই বাই 3 যদি 60 হয়, তার সাথে 2 গুণ, তার মানে 120 ডিগ্রি কিন্তু। আচ্ছা বলো cos 120 ডিগ্রির মান কত, মাইনাস হাফ না? তাহলে এখানে ভ্যালু পাবা 2 ইনটু নেগেটিভ হাফ, তাহলে 2 কাটা পাবা এখানে -1। তার পরবর্তীতে যদি ওয়াইটা যদি একটু দেখো, তাহলে ওয়াই হবে 2 sin 2 পাই ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 2। আচ্ছা সাইন 120 ডিগ্রি ভ্যালু কত? সাইন 120 ডিগ্রি ভ্যালু কত হবে? ভ্যালু এখানে হবে তোমার √3 ডিভাইডেড বাই 2। পজিটিভ সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ জানো, এটা হবে, তোমরা করে নিবা, তোমরা এগুলা জানো, আমি একেবারেই ছোটখাটো জিনিসগুলো দেখাচ্ছি না। 2 থেকে 2 বা 2 কাটা, এখানে পাবা √3। তাহলে এবার যে উত্তরটা পাবা সেটা হচ্ছে তোমার -1 পজিটিভ √3। বলো তো এটা কোন কোয়াড্রেন্ট মিন করে? -1 পজিটিভ √3 কোন কোয়াড্রেন্ট? দেখো নেগেটিভ দিকে যখন যাচ্ছ তখন এই যে এই দিকে, কারণ পজিটিভের নেগেটিভ এক্স অক্ষের নেগেটিভ দিক বাম দিক, আর যখন ওয়াই অক্ষের পজিটিভে যাচ্ছ তার মানে উপর দিকে। তাহলে কি এটা সেকেন্ড কোয়াড্রেন্ট না? সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে, এটাকে কিন্তু আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট বলতে পারি। আচ্ছা কোথায় কনভার্ট হয়ে গেল?
আচ্ছা একটু দাঁড়াও। ওকে, ওকে। সো এটা কিন্তু তোমার নেগেটিভ দিকে চলে আসে, তাহলে এটা তোমার পজিটিভ। হুম হুম হুম। তো এটা হচ্ছে তোমার পজিটিভ দিক, এটা হচ্ছে তোমার নেগেটিভ দিক। তো পজিটিভ এবং নেগেটিভ বুঝতে পারতেছো সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? তো ৩ নাম্বারটা, এই ৩ নাম্বারটা তোমরা একটু করে নিবা। এটা হচ্ছে তোমার ১ নম্বর ছিল, এটা তোমার ২ নম্বর ছিল, এটা তোমার ৩ নম্বর। ৩ নম্বর তোমরা করবা। ওকে। তো আমি আরো কিছু দেখাচ্ছি, সেটা হচ্ছে এবার ২ নম্বর দেখো। ২ নম্বরে এখানে আমরা যাব কার্টেসিয়ান টু পোলার, কার্টেসিয়ান টু পোলার। প্রথমত দেখো, প্রথমত কিভাবে আমি চিন্তা করতে পারি। ১ নম্বর, আচ্ছা এগুলো আমি ভিন্ন একটু কালিতে লিখি তাহলে দেখতে সুন্দর লাগবে। হুম, প্রথমত ১ নম্বর, ১ নম্বর সেটা হচ্ছে তোমার আম এটাকে বললাম 2, √3, এটা একটা। ২ নম্বর 3, আচ্ছা 3√3, 3, এটা একটা। আচ্ছা এই ২ টা আগে আমরা করি। এই ২ টা আগে আমরা মোটামুটিভাবে চেষ্টা করি। তো আমি ২ নাম্বারটা করে দিচ্ছি। ১ নাম্বারটা তোমরা একটু দেখে নিবা। দেখো এখান থেকে ২ নম্বরটা যদি আমি একটু করি, তাহলে আমাদের কি? এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু। তো তুমি যাবা r এবং থিটাতে, প্রথমে r নির্ণয় করো। r টা নির্ণয় করা সবচাইতে ইজি। তাহলে r সমান কি হবে? r সমান হবে √of। দেখো যখন এখানে যাব, তখন আমরা এইটা জানি, এটা আমার জানা থাকতে হবে। r² = x² প্লাস y স্কয়ার। y স্কয়ার। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার থিটার ভ্যালু তোমরা জানো, এক একটা কোয়াড্রেন্ট অনুযায়ী ভেরি করে। তবে সাধারণভাবে যে থিটাটা, সেটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স অফ, এখানে মডুলাস হবে y/x, সাধারণভাবে যেটা। তাহলে r এর ভ্যালু এখানে কি পাবা? r এর ভ্যালু এখান থেকে পাবা x এর উপর স্কয়ার প্লাস y এর উপর স্কয়ার। তাহলে r কি পাবা? r পাবা √of 3√3, এটা ছিল আমাদের x এর ভ্যালুটা, তারপর স্কয়ার প্লাস 3, তারপর স্কয়ার। তাহলে তার পরবর্তীতে r এর ভ্যালুটা কি হবে? r এর ভ্যালুটা হবে তোমার 3 এর উপর স্কয়ার করলে 9, √3 এর উপর স্কয়ার করলে 3, 3 9 হবে 27, তাহলে 27 প্লাস হবে তোমার 3 এর উপর স্কয়ার মানে 9। তো 27 প্লাস 9 36 হয়। তাহলে r এর ভ্যালু হবে তোমার 6, সুন্দর মতো বের হয়ে আসে। তো তার পরবর্তী কনসার্নটা হচ্ছে, আচ্ছা আমি অঙ্কটাকে আরেকটু ইন্টারেস্টিং করি। এখানে মনে করো আমি একটা নেগেটিভ দিলাম। এখানে মনে করো আমি একটা নেগেটিভ দিলাম, -3, 3√3, -3। ওকে। সো নেগেটিভ দেওয়াতে কিরকম পরিবর্তন হয়েছে? জাস্ট এই যে এখানে মাইনাস, তো মাইনাস প্লাস হলে এখানে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে তোমার থিটাটাতে বের করার সময়। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে আমরা থিটা বের করব। তাহলে দেখো তোমার স্থানাঙ্ক ছিল 3√3, -3। তো 3√3 থেকে যদি -3 তে যদি যাইতে যাও, মানে যদি এখানে যদি পেতে চাও, বলো আগে এটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা আগে বুঝতে হবে। নাহলে তো তুমি মডুলাস অ্যাপ্লাই করতে পারবে না। দেখছো ক্লাসের একেবারেই শুরুতে আমি কিন্তু এই জিনিসটা শিখাইছি, ছোট্টখাট্ট একটা বেসিক কনসেপ্ট, কিন্তু এটা এখানে কাজে লাগতেছে। তাহলে 3√3 দেখো এক্স অক্ষের পজিটিভ দিকে এইটা পাইলাম, আবার ওয়াই কি নেগেটিভ দিক না? তাহলে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তার মানে এইটা, তার মানে কি বুঝতেছো? এটা ফোর্থ কোয়াড্রেন্ট, বুঝলা? এই ফোর্থ কোয়াড্রেন্টে তুমি দুই ভাবে বের করতে পারো, থিটার ভ্যালু তুমি দুই ভাবে বের করতে পারো। তো আমরা প্রথমত যদি আচ্ছা আমরা প্রথমত একটা লিমিট নেই, মনে করো এটা হচ্ছে 0 হতে পারে থিটা, এবং 360 কম হবে, এটা একটা লিমিট। প্রথমত আমরা এই লিমিটে বের করবো। তো এই লিমিটে যদি বের করো, মনে আছে কনসেপ্ট? তোমরা যখন তখন এগুলা নিজে নিজে মাথায় নিয়ে আসতে পারো, আমি এভাবেই দেখাইছি। প্রথমত দেখো যে তুমি যদি 360 মানে 180 চেয়ে যদি মানটা বড় নিয়ে আসতে চাও, পারবা, কারণ 360 চাইতে ছোট হইলে হয়ে যাবে। তো দেখো এখান থেকে আমি এই পর্যন্ত 360 দৌড়াইলাম। তো কোন দিকে গেলাম? আমি গেলাম পজিটিভ 2 পাই। তাহলে এখানে যদি থিটা প্রাইমটা যদি বের করতে চাও, সেটা হবে তোমার পজিটিভ 2 পাই, এবং এখান থেকে তোমার আগে আবার পিছাইতে হবে থিটা পরিমাণ। আমরা এগুলো করছি কিন্তু। তাহলে কোন দিকে পিছাইলে? ঘড়ি কাটার দিকে, অর্থাৎ নেগেটিভ দিকে, অর্থাৎ মাইনাস থিটা। তাহলে 2 পাই মাইনাস থিটা, এটা হবে তোমার এই ক্ষেত্রে। তাহলে থিটা প্রাইম কি বলতে পারবা? থিটা প্রাইম বলতে পারবা 2 পাই মাইনাস থিটা। থিটা মানে কি? থিটা মানে তো আমরা দেখলাম এখানে, আগের বারে দেখে আসছি, খুবই বেসিক ভাবে পড়াইছি। তো দেখো tan ইনভার্স অফ কি হবে? tan ইনভার্স অফ হবে y/x। তো y এখানে কি? y আছে এখানে -3 এবং x আছে এখানে 3√3, মডুলাস করে দাও, 3 কাটা যায়, 1/√3। তাহলে বলো থিটা প্রাইম যদি বের করতে চাও, 2 পাই মাইনাস tan ইনভার্স অফ 1/√3 না, মডুলাস আছে, মাইনাসটা চলে গেছে।
তাহলে এখান থেকে থিটা প্রাইমের ভ্যালুটা পাচ্ছ 2 পাই মাইনাস টেন ইনভার্স অফ রুট 3 মানে টেন পাই বাই 3 এর মান, পাই বাই 6 এর মান অর্থাৎ 30 ডিগ্রির ভ্যালু। তাহলে এখানে পাই বাই 6 বসাই দিলাম, জাস্ট হিসাব করবা। যদি হিসাব করো তাহলে এখানে থিটা প্রাইম হবে আচ্ছা হিসাব একটু করি। দেখো এখানে হবে 6 দুগুণে 12, তাহলে 12 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 6, তাহলে থিটার যে ভ্যালুটা বের হবে এটা হবে তোমার 11 পাই ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে অ্যান্সার। এটা কোন লিমিটের মধ্যে? এটা হচ্ছে তোমার যদি প্রথম যে লিমিটটা দেখাইছি এটা যদি বের করতে চাও। এবার আমি যদি লিমিটটা চেঞ্জ করি অর্থাৎ মাইনাস পাই, এটা একটা হইলো মাইনাস পাই থেকে বড়, থিটা ভ্যালুটা হচ্ছে মাইনাস পাই থেকে বড় এবং পাই থেকে ছোট, পাই থেকে ছোট, মাইনাস পাই থেকে বড় পাই থেকে ছোট। তো তখন কি হবে? তখন দেখো তোমার কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট যেহেতু, তাহলে পাই পার হয়ে যাবে না, পাই পার হয়ে যাবে। তো ফোর্থ কোয়াড্রেন্টের কনসেপ্টটা দেখো, আমরা মুখস্থ বিদ্যা আন্দাজে কোনো কিছুই দেখবো না, ফোর্থ কোয়াড্রেন্টে যে কী হবে মনে করবো তারপরে ম্যাথে অ্যাপ্লাই করবো না, এগুলো যখন তখন তুমি চাইলে নিজের মতো করে নিয়ে আসতে পারো। তো দেখো আমি পিছাবো, আমি এই দিকে গেলে তো পাইতেছি না কারণ পাই পার হয়ে যাচ্ছে, তো এইদিকে যাবো না, আমি পিছাবো, আমার এই লাঠিটার দরকার, তো আমি পিছাবো এইদিকে, কি পরিমাণ পিছাবো? থিটা পরিমাণ। কোন দিকে পিছাবো? নেগেটিভ দিকে, তাহলে মাইনাস থিটা। তাহলে এখান থেকে যে থিটা প্রাইমটা পাবা সেই থিটা প্রাইমটা হবে তোমার মাইনাস থিটা। বলো মাইনাস থিটা, তাহলে মাইনাস টেন ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তারপর পরবর্তীতে থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু মাইনাস টেন ইনভার্স অফ ওয়াই। ওয়াই কি? ওয়াই হচ্ছে তোমার মাইনাস 3, এক্স হচ্ছে তোমার 3√3, 3 কাটা। তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু মাইনাস টেন ইনভার্স অফ 1/√3, এর ভ্যালু হচ্ছে তোমার পাই বাই 6। তাহলে যে থিটা প্রাইমের ভ্যালুটা পাইলা সেই থিটা প্রাইমের ভ্যালুটা হচ্ছে পাই বাই 6, নেগেটিভ পাই বাই 6। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো আমরা আজকে ক্লাসটা খুব লং হয়ে যায়, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানে মোটামুটি তোমাদের কিভাবে অ্যাপ্লাই হয় দুই একটা জিনিস দেখাই দিলাম। আমরা আগামী একটা ক্লাস রাখবো, সেখানে আমরা শুরুতেই আরও কিছু বেসিক না করে এখানে হচ্ছে আমরা এই জিনিসগুলোর প্র্যাকটিসগুলো সমাধান করব, মানে এগুলো প্র্যাকটিস করব। অ্যান্ড হচ্ছে এখান থেকে আরও কিছু জিনিস আছে, সেখানে হচ্ছে যে জাস্ট কেবল স্থানাঙ্ক যে চেঞ্জ করবো ব্যাপারটা এমন না। আমরা এখানে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে নিয়ে যেতে পারি, আবার পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে নিয়ে আসতে পারি, মানে অনেক কিছু কাজ আছে এখনো। তো ওগুলো আমরা আগামী ক্লাসে দেখব। তো ধন্যবাদ সবাইকে। আজকে অনেক সময় ধরে একটা লং জার্নি শেষ করলাম। যারা শেষ পর্যন্ত ছিল আশা করি অনেক কিছু শিখতে পারছো, অনেক কিছু নতুন ছিল, বা তোমার ব্রেনে অনেক কিছু বেসিক সমৃদ্ধ কিছু ঢুকছে যেগুলো আগে হয়তো তোমরা অনেক কিছুই জানতো না বা বুঝতে না। তো এই কনসেপ্টগুলো তোমরা যদি সম্পূর্ণভাবে যদি বুঝে থাকো, এগুলো কিন্তু আগামী ক্লাসে কী পরিমাণ বেনিফিট দিবে তোমরা সেই ক্লাসগুলোতে বুঝতে পারবা। তো আজকে সমাপ্ত। আগামী দেখা হবে লেকচার নাম্বার 3-তে, সাথে থাকবে। অ্যান্ড অবশ্যই তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে এডু মাফিয়া এখানে ইয়াটাতে পেজটাতে ফলো দিয়ে রাখিও। এখানে হচ্ছে আমরা ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্সের খুব ভালো ভালো জিনিসের ক্লাস নেওয়া হবে, অ্যান্ড খুব ভালো ভালো জিনিসগুলো সমাধান করা হবে একেবারে একাডেমিক থেকে অ্যাডমিশন স্টেজ পর্যন্ত। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।